শুনশান নীরব স্তব্ধ রজনী, তারকাখচিত আকাশের নয়িত কোণ থেকে ধীরে ধীরে শুক্লপক্ষের চাঁদখানা বিদায় নিতে চলেছে। রাস্তার নেরি কুকুরগুলোর ঘেউ পর্যন্ত কর্ণকুহরে আসছে না। চারপাশে এলোমেলো বাতাসের অস্তিত্ব খুব করে টের পাওয়া যাচ্ছে। রাজ্যের কক্ষের ভারী পর্দাগুলো সেই বাতাসের দাপটে সমানতালে উড়ে চলেছে, সেই সাথে রাজ্যের ঝলমলে খুশবুযুক্ত চুল। ডিম লাইটের মৃদু নীলচে আলোয় শক্ত আলিঙ্গনে দুজন প্রাপ্ত বয়স্ক মানবী একজন আরেকজনকে আবদ্ধ করে রেখেছে। তাদের উত্তপ্ত ভারী নিঃশ্বাস ব্যতীত আর কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না। যুবরাজের প্রশস্ত বুকে চোখ বন্ধ করে পরম শান্তিতে মাথা রেখে যুবরাজকে শক্ত করে জড়িয়ে রেখেছে রাজ্য। যুবরাজের বুকের ধূপধাপ হার্টবিটের প্রত্যেকটা হাতুড়ি পেটানো বাড়ি তার হৃদয়ের দরজায় কড়া নেড়ে চলেছে বিরামহীনভাবে। সেই শব্দে বারবার শিউরে উঠছে রাজ্য, আর থেকে থেকে যুবরাজের পিঠে শক্ত করে খামচে ধরছে। রাজ্যের হৃদয়ের উত্তাল বাসনা টের পেয়ে শব্দ করে হেসে ফেলল যুবরাজ। যুবরাজের হাসি দেখে কিছুটা থতমত খেল রাজ্য। এরপর বুক থেকে ঝটপট মাথা সরিয়ে যুবরাজকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। আপনি একটা খারাপ আর চূড়ান্ত অসভ্য লোক, আমারই ভুল হয়েছে আপনাকে প্রশ্রয় দেয়া, এক্ষুনি বেরিয়ে যান আমার রুম থেকে ফাজিল লোক কোথাকার। কথাটি বলেই অভিমান করে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল রাজ্য। এটা দেখে যুবরাজ আরও এক চোট হেসে নিজেকে স্বাভাবিক করে আদুরে কণ্ঠে শুধাল, আমার সাথে যোগাযোগ বন্ধ করেছিলে কেন? যুবরাজের এহেন প্রশ্নে ধক করে উঠল রাজ্যের বুক। কি উত্তর দেবে সে এই প্রশ্নের? সে তো নিজেই জানে না কি কারণে হঠাৎ এই বজ্জাত ছেলেকে সে এভয়েড করেছে। কি হলো, এনসার দিচ্ছ না কেন সোনামণি? ভালোবাসার দোজ কি কম পড়েছিল? কথাটি বলে রাজ্যের দিকে সামান্য ঝুঁকে আবার ফিক করে হেসে দিল যুবরাজ। এবার রাজ্য নিজেকে সাধু জাহির করতে মিন মিন করে বলে উঠল, আপনি কি বলেছিলেন আমাকে ফোনে মনে নেই? কি বলেছিলাম? কি বলেননি? আচ্ছা কি বলেছিলাম বলো তো শুনি। আমি বলতে পারবো না অমন অসভ্য কথা। কেমন অসভ্য কথা? যুবরাজের সেই পুরনো কথা মস্তিষ্কে হানা দিতেই লজ্জায় দুই গাল রক্তিম হয়ে কান দুটো গরম হয়ে উঠল রাজ্যের। নিজের লাল হয়ে যাওয়া গাল দুটো দুই হাতের সহিত চেপে ধরে পুরনো ভাবনায় ডুব দিল রাজ্য। রেহান আর রাজ্যের মধ্যে বয়সের ফারাক ছিল মাত্র 6। তাদের দুই ভাই বোনের বয়সের ফারাক অল্প হওয়াতে দুজনের সখ্যতা ছিল বেশ। ছোটবেলা থেকেই রেহান ছিল শান্ত ঠান্ডা মেজাজের অধিকারী। এরকম ভদ্র বাচ্চার দেখা পাওয়া দুষ্কর, এরকমটাই প্রশংসা করত প্রতিবেশীরা রেহান সম্পর্কে। রেহান ছোট থেকেই খুবই নরম মনের মানুষ ছিল। এদিকে রাজ্য ছিল জেদি বুদ্ধিমতী আর কিছুটা ধূর্ত প্রকৃতির। রেহান যখন বাসায় জেদ শুরু করে ডক্টরি পড়তে বিদেশ যাবে, তখন মিসেস তনুজা আর রেজওয়ান চৌধুরী রাজ্যের দিকে তাকিয়ে বুকে পাথর বেঁধেছিলেন। কারণ মেয়েটা তাদের অন্ধের জ্যোষ্ঠীর মতো। কোনো প্রকার বাছো বিচার না করেই রেজওয়ান চৌধুরী রাজ্যকে আঁকড়ে ধরে রেহানকে বিদেশে পড়তে পাঠান। রেজওয়ান চৌধুরী তার এক বন্ধুর সহায়তায় নিউ ইয়র্ক আলবার্ট আইনস্টাইন মেডিকেল কলেজ অ্যান্ড মেডিসিন রিসার্চ ইনস্টিটিউটে রেহানকে অ্যাডমিট করতে সক্ষম হন। সে সময়ের সবকিছুই যেন স্বপ্নের মতো সুন্দর ছিল। রেহান নিয়ম করে সপ্তাহে 3 দিন বাড়িতে কল করত। হঠাৎই একদিন রেহান জানায় তার একজন দেশি রুমমেট এসেছে। কিন্তু ছেলেটা বিদেশেই বড় হয়েছে, এমনকি দেখতে শুনতেও বিদেশিদের মতো। সবাই তাকে ইউভি নামে চিনে। মিসেস তনুজা আর রেজওয়ান চৌধুরী আগ্রহের বসে একদিন ছেলেটার সাথে কথা বললেন। ছেলেটার কথাবার্তায় প্রচণ্ড ম্যাচিউরিটি বিদ্যমান। একজন 17 বছরের তরুণের কাছে এমন ম্যাচিউরিটি প্রত্যাশা করাও যেন আশ্চর্যের বিষয়। শুধু তাই নয়, ছেলেটি মানুষের উদাসী বিক্ষিপ্ত মন নিমিষেই ভালো করার উস্তাদও বটে।
এমবিবিএস শেষ করে রেহান যখন ইন্টার্নি করছিল রাজ্য তখন ইন্টার বোর্ড এক্সামের প্রস্তুতি নিচ্ছে। পরীক্ষা একদম দরজায় এসে ঠকঠক করে করা নাড়ছে এরকম শ্বাসরুদ্ধকর অবস্থা। যে করেই হোক সবচাইতে ভালো রেজাল্ট করে তাকে তার দাদা ভাইয়ের সমকক্ষ হতেই হবে। গভীর রাতে নিজের পড়াশোনা শেষ করে কেবলমাত্র বিছানায় শোবার প্রস্তুতি নিচ্ছে রাজ্য এমন সময় টুং করে একটা মেসেজ আসে তার ফোনে। মেসেজের শব্দে বেশ অবাক হয় রাজ্য। এত রাতে কে মেসেজ দিল? দাদা ভাই তো এত রাতে কখনোই মেসেজ দেবার কথা নয়। তবে কৌতূহলবশত ফোন হাতে নিয়ে হোয়াটসঅ্যাপে ঢুকতেই আগত মেসেজ দেখে সারা শরীরে অদ্ভুত এক শিহরণ খেলে যায় ষোড়শী বালিকার। সেই বার্তাটি ভালো করে নজর বুলানোর আগেই দ্বিতীয় বার্তা এসে হাজির। এত রাত জেগে পড়াশোনা করে নিজের চেহারা কেন খারাপ করছো বউ? তোমাকে বউ বলে সম্বোধন করছি এজন্য আমার মোটেও অস্বস্তি হচ্ছে না এবং আমি এটার জন্য কাউকে কোনো জবাবদিহিতা করতেও রাজি নই। তুমিই আমার ভবিষ্যৎ বউ। একবার যখন এমন অসভ্য পুরুষের নজরে পড়ে গেছো আমার থেকে আর তোমার নিস্তার নেই রাজ্য সোনা। অনেক দিন ধরে নিজেকে সামলে রেখেছি, আজকে আর সম্ভব হলো না। আমি যে বড্ড বেসামাল। নামের দিকে নজর দিতেই সংক্ষেপে চোখে পড়ল ইউব। ভয়ে উচ্ছ্বাসে কাঁপা কাঁপা হাতে মেসেজ দাতার নামের উপর ক্লিক করতেই গভীর দুইটি বাদামি চোখ নজর কাড়ল। ফোনের মধ্যে বিভিন্ন কারসাজি করেও মেসেজ দাতার পুরো কোনো ইমেজ খুঁজে পেল না রাজ্য। ফিরতি বার্তা পাঠাবে কিনা সেটা নিয়ে দ্বিধাদ্বন্দ্ব করতে করতেই পুরোটা রাত কাভার হয়ে গেল। সেদিন ভোর বেলায় রাজ্যের আর পড়াশোনাতে মন বসল না। এতদিন জানতাম মেয়েরা তাদের প্রোফাইলে চোখের ছবি দিয়ে রাখে মানুষকে আকৃষ্ট করতে, এখন দেখছি ছেলেরাও এই ট্রেন্ড ফলো করতে শুরু করেছে। কি অদ্ভুত লোকরে বাবা। বেহুদা ভঙ্গিতে কলম কামড়ে আরও নানান ভাবনা ভেবে চলেছে রাজ্য। হঠাৎই সেই কক্ষে রেজওয়ান চৌধুরী প্রবেশ করলেন। কি রে মা, এত বেলা হলো এখনো রুম ছেড়ে বাইরে বের হলি না? আজ তোর কোচিং নেই? আকস্মিক নিজের বাবার উপস্থিতি বেশ অস্বস্তিতে ফেলল রাজ্যকে। এদিকে অধিক চিন্তায় কলম কামড়ানোর ফলে সেটার দশাও বেহাল। কিংকর্তব্যবিমূঢ় রাজ্য কেবলাকান্তের মতো হে হে করে হেসে কি প্রতিউত্তর করবে সেটাই যেন খুঁজে পেল না। শেষমেশ নির্বোধ বালিকার ন্যায় শুধাল, দাদা ভাইয়ের ওই বিদেশি বন্ধু রুমমেট ছেলেটাকে তুমি কি কখনো দেখেছ বাপি? রাজ্যের এমন প্রশ্নে কিছুক্ষণ মেয়ের দিকে মৌন দৃষ্টিতে তাকিয়ে রইলেন ভদ্রলোক। এরপর রুম থেকে প্রস্থান নিতে নিতে বলে উঠলেন, একবার দেখেছিলাম, তাও অনেক আগে, কিন্তু ওই ছেলেকে দিয়ে তোমার কি কাজ বলো তো মা? রেজওয়ান চৌধুরীর পাল্টা প্রশ্নে খুক খুক করে কেসে উঠল রাজ্য। এরপর মিছেমিছি পড়াশোনার ভান ধরে বলে উঠল, এমনি হঠাৎ জানতে ইচ্ছে হলো তাই জিজ্ঞাস করলাম আর কি। দূরদেশ দাদা ভাই একা একা থাকছে তাই চিন্তা হলো, এর বাইরে আর কিছুই নয় বাবা। খুবই কনফিডেন্স এর সাথে কথাগুলো বলে বইয়ে মুখ গুজে ফেলল রাজ্য। রেজওয়ান চৌধুরী এই বিষয়ে আর কোনো গুরুত্ব না দিয়ে নিজের কাজে চলে গেলেন। কিন্তু রাজ্যের খাওয়া দাওয়া ঘুম সব হারাম হয়ে গেল। সব সময় ওই চোখ দুটো আর মেসেজ দুটো দেখেই তার রাত দিন সমান তালে কেটে যাচ্ছে। খাবার দেখলেই কেমন একটা বমি বমি ফিল হয়, গায়ে জ্বর জ্বর অনুভূত হয় আর অযথাই হাসি পায়। নিজের এহেন কাণ্ডে নিজেকে নিজেই কঠিন শাসালো রাজ্য। সবকিছুই যখন মাত্রাতিরিক্ত পর্যায়ে চলে যাবার উপক্রম হলো তখন কোনো উপায় না পেয়ে রেহানকে ভিডিও কল করে বসল রাজ্য। উদ্দেশ্য একটাই, বাদামি চোখের মালিককে এক নজর দেখা। রাজ্য যখন রেহানকে কল করে রেহান তখন ল্যাবরেটরিতে কাজ করছিল। কাজের সময় হঠাৎ ফোন আসাতে বেশ বিরক্ত হয় রেহান। কিন্তু ফোনের স্ক্রিনে রাজ্যের নাম দেখে অবাক হয়ে ফোন তুলতেই রাজ্যের মলিন মুখ দেখে রেহান উদ্বিগ্ন হয়ে ওঠে। কি ব্যাপার রাজ্য, তোর চেহারার এই অবস্থা কেন?
কিছু হয়েছে? রেহানের উদ্বিগ্নতা কমাতে চতুর রাজ্য পড়াশোনার বাহানা দিল। এক্সামের টেনশনে প্রচুর ধকল যাচ্ছে দাদা ভাই, তুমি টেনশন করো না, আমি ঠিক আছে। কিছুটা স্বস্তির নিঃশ্বাস নিয়ে রেহান শুধালো, এমন অসময়ে তো কখনো ফোন করিস না, কোনো কিছু জরুরি বলবি নাকি? কোনো ম্যাথ সলভ করতে হবে? রাজ্য কি বলবে না বলবে কিছুই গুছিয়ে উঠতে পারল না। কিছুক্ষণ মাথা চুলকে ডানে বায়ে চোখ ঘুরিয়ে চট করে বলে উঠল, তোমার রুমমেট বিদেশি ছেলেটা কি তোমার খেয়াল রাখে না দাদাভাই? তুমি একদম শুকিয়ে যাচ্ছ। কথাটা শোনা মাত্র পাশ থেকে চট করে উঠে দাঁড়ায় যুবরাজ, এরপর ক্যামেরার সামনে এসে রসিকতা মিশ্রিত কণ্ঠে বলে উঠে, আমার যতটুকু দায়িত্ব আমি সেটা অফকোর্স পালন করছি টুনটুনি। বাকিটা পূরণের জন্য ওর একটা বউ দরকার। আমি আবার বউয়ের দায়িত্ব পালন করতে পারবো না, দুঃখিত। ধবধবে সাদা ডাক্তারি ইউনিফর্ম পরিহিত হ্যাংলা পাতলা গর্ণের ফর্সা ছেলেটিকে এক নিমিষের জন্য দেখে হার্টবিট মিস করল রাজ্য। যদিও মুখমণ্ডল মাস্কে ঢাকা, তবুও তার চোখ দুটি তার সৌন্দর্য প্রকাশ করে চলছে বাধাহীনভাবে। ঘন মোটা বাঁকানো ভ্রু আর ঘন ঘন ঝলমলে কালচে বাদামি রঙের চুল। পুরো চেহারা না দেখলেও রাজ্য বুঝে গেল ছেলেটি সাংঘাতিক সুদর্শন। যুবরাজের কণ্ঠ আর চেহারার অকৃষ্টতায় মুগ্ধ হয়ে সব মিলিয়ে কথার তালগোল পাকিয়ে ফেলল রাজ্য। প্রথমবারের মতো চোখে চোখে দেখা হলো দুজনার। রাজ্য দ্রুত চোখ নামিয়ে কিছু না বলেই হুট করে ফোনের লাইন কেটে সুইচ অফ করে গায়ে কাঁথা জড়িয়ে শুয়ে পড়ল। এদিকে রেহান কোনো কিছুই বুঝতে না পেরে আরও বার দুয়েক ট্রাই করল, কিন্তু ফোন ঢুকল না। দুপুর গড়াতেই শরীর কাঁপিয়ে 102 ডিগ্রি জ্বর এলো রাজ্যের। প্যারাসিটামল খেয়েও কোনোভাবেই জ্বরের লাগাম টানা যাচ্ছে না। রাত বাড়তে বাড়তে জ্বর আরও বাড়তে লাগল। উপায় না পেয়ে কেঁদে কেটে রেহানের কাছে সবটা খুলে বললেন তনুজা। হঠাৎ জ্বরের কারণ কারোরই বোধগম্য হল না। এক পর্যায়ে জ্বরের ঘোরে আবোল তাবোল বকতে শুরু করল রাজ্য। রেজওয়ান আর তনুজা রাজ্যকে হসপিটালে অ্যাডমিট করলেন রেহানের পরামর্শ অনুযায়ী। 3 দিন পর সেই জ্বর কমে কিছুটা সুস্থ হল রাজ্য। বাসায় ফিরে দিন রাত যুবরাজের মেসেজের দিকে তাকিয়ে চোখের নিচে কালি পড়ে গেল। তবুও সেই কঠিন হৃদয়ের পুরুষের কোনো ফোন বা মেসেজ কিছুই এলো না। এক পর্যায়ে যুবরাজের প্রত্যাশা বাদ দিয়ে পড়াশোনায় মনোযোগী হল রাজ্য। দেখতে দেখতে পরীক্ষা চলে এলো। পড়াশোনার চাপে যুবরাজকে এক প্রকার ভুলেই গেল সে। শেষ পরীক্ষার দিন এক্সাম শেষ করে বাড়ি ফিরতেই ফোন হাতে নিয়ে রেহানকে কল করতে ডাটা অন করল রাজ্য। সাথে সাথেই মেসেজ নোটিফিকেশন আসলো। মেসেজ ওপেন করতেই চক্ষু বিস্ফারিত হবার উপক্রম। আমাকে দেখেই যদি হসপিটালে অ্যাডমিট হতে হয় তবে দেশে ফিরে যখন পেটে একটা বাচ্চা দিয়ে দেব তখন কি উপায় হবে চাঁদু। মেসেজ দেখে রাগে, দুঃখে, অভিমানে, জেদে আগ্রাসী হয়ে উঠল রাজ্য। কোনো কিছুর বাছবিচার না করেই ব্লক করে দিল যুবরাজের নম্বর। সেদিনই তনুজাকে সাথে নিয়ে কিনে আনলো নতুন সিম। রেহানকে পর্যন্ত সেই নম্বর দিল না। এভাবেই এক পর্যায়ে যুবরাজকে বেমালুম ভুলে গেল রাজ্য। আর আজ এতগুলো বছর পরে সেই মানুষটি তার সামনে, যাকে সে নিজের থেকেও বেশি ভালোবেসে ফেলেছে। রেহান হারিয়ে যাবার পর অবশ্য পুরনো সেই নম্বরে অনেক ট্রাই করেছে রাজ্য, কিন্তু কোনোভাবেই তার নাগাল পাওয়া যায়নি। রাজ্যের ধ্যান ভাঙল যুবরাজের আঙ্গুলির তুড়ি বাজানোর শব্দে। ভাবনা থেকে হকচকিয়ে বের হয়ে যুবরাজের দিকে লাজুক দৃষ্টিপাতে রাজ্যের লাজুক মুখশ্রীর দিকে তাকিয়ে প্রশান্তিতে হৃদয় ভরে ওঠে যুবরাজের। যুবরাজ রাজ্যের কাছে এসে গলা খাকরি দেয়। এহেম এহেম, কল্পনা করতে করতে তো রাত কাবার দিয়ে ফেললে। আমার আর আজ ঘুম হলো না।
কথাটি বলেই অসহায় মুখশ্রীতে প্যান্টের পকেটে 2 হাত ঢুকিয়ে স্থির হয়ে দাঁড়িয়ে রইল যুবরাজ। রাজ্য কিছু বলতে যাবে তার আগেই আদুরে কণ্ঠে যুবরাজ বলে উঠল, তোমাকে আমি শাস্তি দেব রাজ্য, কঠিন শাস্তি। তুমি কি শাস্তির জন্য প্রস্তুত? যুবরাজের এমন শীতল কথায় মোমের মতো গলে গিয়ে রাজ্য শুধায়, কি শাস্তি? লাইট অফ করো, তোমাকে ঘুঘু পাখি দেখাবো। ছি ছি, আমি ওসব দেখব না, নির্লজ্জ লোক কোথাকার। দেখতে তোমাকে হবেই। আমি কিন্তু চিৎকার করব। করো। মৃদু কণ্ঠে কথাটি বলে ডিম লাইট অফ করে পুরো কক্ষ অন্ধকার করে ফেলল যুবরাজ। ভয় রাজ্য চোখ বন্ধ করে নিজের জামা খামচে ধরে শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। যুবরাজ সামান্য হেসে পকেট থেকে একটা ডায়মন্ডের পেন্ডেন্ট বের করে রাজ্যের গলায় পরিয়ে দিতেই যুবরাজের উষ্ণ হাতের স্পর্শে কিঞ্চিৎ কেঁপে উঠে রাজ্য। রাজ্যের কানের কাছে মাদকতা মিশ্রিত কণ্ঠে ফিসফিস করে যুবরাজ বলে উঠল, তোমাকে পাবার বাসনার 8 বছর পূর্তি হল আজ। তুমি শুধু আমার রাজ্য। তোমার উপর একমাত্র যুবরাজ শাহিরের দখলদারি ছাড়া আর কারো আধিপত্য চলবে না। তোমার ত্রিসীমানায় আমি একটা পিপিলিকার আগমন পর্যন্ত বরদাস্ত করব না। তুমি আমার একান্ত ব্যক্তিগত সম্পত্তি। তুমি আমার ময়না, টিয়া, চড়ুই, ঘুঘু, সব সব সব। ভোরের আলো ফুটেছে আর ঘণ্টা 3 আগে। সূর্যের প্রখর তেজ নিয়ে চিলবিল করে রোদ উঠে পুরো পৃথিবী ঝলসে দেবার চেষ্টা করছে। চারপাশে দ্বার কাকগুলো কাকাধ্বনিতে অস্থির এক পরিবেশের সৃষ্টি করে তুলেছে। নেই কোনো প্রাকৃতিক সমীরণ। নিজের বাসভবন পর্যন্ত গুমোট কবরের ন্যায় ঠেকেছে। এরকম অস্থির অস্বস্তিকর পরিস্থিতিতে নিজের কক্ষে উদম গায়ে ইজি চেয়ারে বসে সমানে বিড়ি ফুঁকে চলেছে যুবরাজ। আজকাল কোনোভাবেই 2 চোখের পাতায় ঘুম ধরা দিচ্ছে না তার। চোখ বন্ধ করলেই অতীতের বিশ্রী কিছু স্মৃতি চোখের সামনে এসে চিৎকার করে চলেছে সমানে। অজানা ভয় বারবার হৃদয় কেঁপে উঠছে। সর্বদাই মনে হচ্ছে এই বুঝি ভালোবাসার কেউ হারিয়ে গেল। যেই দুঃসময় যুবরাজ পাড়ি দিয়ে এ পর্যন্ত এসেছে সেই সময়ের পুনরাবৃত্তি কি দ্বিতীয়বার হবে? সিগারেট পুড়ে কখন হাতের কাছে আগুন এসে ঠেকেছে ঠাহরি করতে পারেনি যুবরাজ। ভাবনায় মগ্ন থাকা যুবরাজ হঠাৎই তীক্ষ্ণ ব্যথায় আউচ শব্দ করে উঠল। সিগারেটের টকটকে লাল অগ্নি তার মধ্যমা আর তর্জনী দুটো আঙুলকেই সযত্নে পুড়িয়ে দিয়েছে কয়েক সেকেন্ডের ব্যবধানে। মুহূর্তেই আঙ্গুলি দুটি গোলাপি বর্ণ ধারণ করল, সেই সাথে অস্বস্তিকর জ্বলুনি। অজানা হিংস্র রাগে মাথা ফেটে যাবার উপক্রম হল যুবরাজের। দ্রুত হাতে সিগারেটের ফিল্টার গুলোকে এস্ট্রেতে ফেলে ইজি চেয়ার থেকে উঠে দাঁড়াল যুবরাজ। বহুত হয়েছে চিন্তা ভাবনা, এবার শরীরের একটু একটু আরাম করা চাই। আর কতদিন এভাবে হাইড এন্ড সিক খেলতে হবে কে জানে। তবে এতটুকু জানি, খুব শীঘ্রই তোমার সাথে দেখা হতে চলেছে মামু। কথাগুলো আপন মনে ভেবে এসির পাওয়ার কমিয়ে চোখে মুখে কাঁথা জড়িয়ে শুয়ে চোখ বন্ধ করল যুবরাজ। চোখ বন্ধ করতেই চোখের সামনে ধরা দিল রেহানের ঝুলন্ত বরফে পরিণত দেহ। জিপিএস ট্র্যাকারের নির্দেশনা অনুযায়ী যুবরাজ শহরের অদূরে একটি জঙ্গলের ভেতর প্রবেশ করে। শহর থেকে জঙ্গলটির দূরত্ব বেশি নয়, গাড়িতে গেলে খুব করে হলেও আধা ঘন্টা সময়ের মতো ব্যয় হয়। কিন্তু যুবরাজের পায়ে হেঁটে কোমর সমান বরফের স্তূপ পাড়ি দিয়ে সেই জঙ্গলে পৌঁছাতে সময় লেগেছে 2 ঘন্টার মতো। আশেপাশের কিছুরই দিক নির্দেশনা অনুমান করা যাচ্ছে না। এদিকে হঠাৎই জিপিএস ট্র্যাকারটিও কাজ করা বন্ধ করে দেয়। হাড় হিম করা ঠান্ডা বাতাস, সাথে কোমর সমান বরফ। কোথায় আছিস রেহান তুই? আমি যে কোনোভাবেই আর টিকে থাকতে পারছি না, আমি পৌঁছাতে পৌঁছাতে তুই বাঁচবি তো? নিজের এমন করুণ দশায় 2 চোখ ফেটে উপচে জল বেরিয়ে এলো যুবরাজের। বারবার ধৈর্য হারিয়ে যেতে লাগল। শরীরটাও যেন আর সায় দিচ্ছে না। শক্তিহীন দুর্বল মানুষের মতো পা দুটো অসাড় হয়ে বারবার বরফে মুখ থুবড়ে পড়ে গেল যুবরাজ।
বেদুইন যেমন একটু পানির আশায় হন্যে হয়ে মরীচিকার পিছনে ছুটে চলে মাইলের পর মাইল, যুবরাজের ঠিক সেই অবস্থা হল। পায়ের সমস্ত শক্তি হারিয়ে শেষমেশ হামাগুড়ি চলতে চলতে খুঁজতে লাগল রেহানের শেষ অস্তিত্ব। টানা ৩ ঘণ্টার অভিযানেও যখন রেহানের সন্ধান মিলল না, তখন চরম হতাশা আর ব্যর্থতায় দুই চোখ আপনা আপনি বন্ধ হয়ে এল। কিন্তু চক্ষু বোঝার আগে অদূরে পরিত্যক্ত ফকফকে বরফে ঢাকা সাদা রঙের বাড়িটি যুবরাজের দৃষ্টি পরখ করতে ভুলল না। বাড়িটি দেখার সাথে সাথেই যুবরাজের সারা শরীরে যেন বিদ্যুৎ তরঙ্গ খেলে গেল। নিমিষের ব্যবধানে সিংহের ন্যায় শক্তি এসে জমা হল মাঝারি গর্ণের শরীরটাতে। নিজের দুই হাতের পেশির শক্তির সহায়তায় গাছের মোটা মোটা দুটো ডাল ভেঙে তাতে ভর দিয়ে হেঁটে চলল সেই বাড়ির অভিমুখে। কিছুক্ষণের মধ্যেই ডাল দুটোর সহায়তায় বাড়িটির ভেতরে প্রবেশের বরফ পরিষ্কার করে ভেতরে ঢুকে পড়ল যুবরাজ। আশেপাশে উদ্ভ্রান্তের ন্যায় দৃষ্টি বুলিয়ে দড়িতে উপুর করে ঝুলিয়ে রাখা বরফ জমে সাদা হয়ে থাকা একজন মানুষের অবয়বের দিকে চোখ গেল তার। প্রথম দেখায় ভয় পেলেও মনে সাহস সঞ্চয় করে দ্রুত পদে সামনে এসে দাঁড়াল। নিজের সমবয়সী একটা ছেলে, যার শরীরের গড়ন রেহানের মতো। যুবরাজ হাতের লাঠি ফেলে তৎক্ষণাৎ পায়ের বাঁধন আলগা করে ধীরে ধীরে নিচে নামালো। এরপর নিজের গায়ের মোটা পোশাক তার গায়ে জড়িয়ে চেহারার দিকে নজর দিতেই আঁতকে উঠল। পুরোটা মুখ একদম ঝলসে কালো হয়ে গিয়েছে। কিছু কিছু জায়গা থেকে তেল ঝরে বরফে জমে রয়েছে। চোখগুলো পুরে কুঁচকে রয়েছে। এমন বীভৎস দৃশ্য চোখের সামনে দেখে ফুঁপিয়ে কেঁদে উঠল যুবরাজ। এরপর নিজের চোখের গড়িয়ে পড়া জলগুলোকে না মুছেই ছেলেটির বাম হাত চেপে ধরল। কবজির কাছের বার্থ মার্ক স্পষ্ট বলে দিচ্ছে এটা রেহান। রেহানের সারা শরীর বরফে আচ্ছাদিত, মনে হচ্ছে তাকে কোনো ডোম ঘরের রেফ্রিজারেটর থেকে সদ্য বের করা হয়েছে। যুবরাজ তার মনের আশা হারালো না তবুও। তুই কখনোই এভাবে মরতে পারিস না। আমি মরতে দেব না তোকে। তোকে আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম তোর সবকিছুর জিম্মিদার আমি। তবে কেন তুই মৃত্যু পথযাত্রী? যুবরাজ প্রথমে ভাবল রেহান হয়তো বেঁচেই নেই। এরপরেও মন মানতে চাইল না। হাতের পালস চেক করতেই হুহু করে ডুকরে চিৎকার করে কেঁদে উঠল যুবরাজ। কথায় আছে না, রাখে আল্লাহ মারেকে। যুবরাজ যেন নতুন করে রেহানকে বাঁচানোর সুযোগ পেল। রেহান বেঁচে আছে, হ্যাঁ রেহান বেঁচে আছে। তার পালস রেট খুবই ক্ষীণ গতিতে চলছে। তবুও সে বেঁচে আছে। রেহানের দেহে প্রাণ আছে, এটাই যুবরাজের জন্য অনেক কিছু। নিজের গায়ের শার্ট দিয়ে কোনোভাবে নিজের সাথে বেঁধে নিজের পিঠে তুলে নিল রেহানকে। নিজের সম উচ্চতার একজন শক্ত সামর্থ্য যুবককে পিঠে তুলতে বেশ বেগ পেতে হল যুবরাজকে। তবুও যেখানে জীবন মৃত্যুর মাঝখানে অবস্থান, সেখানে মৃত্যুর আগে জীবন বাঁচানোর চেষ্টা করতে দোষ কোথায়? রেহানকে নিয়ে কোথায় যাবে, কি করবে, কিছুই ভেবে পেল না যুবরাজ। একজন জেল পলাতক ক্রিমিনাল এই কঠিন অপরিচিত শহরে 1 সেকেন্ডও টিকতে পারবে না। কিন্তু একটা ভালো হসপিটালে নিয়ে রেহানকে ইমার্জেন্সি ট্রিটমেন্ট করাতে হবে। 1 সেকেন্ড বিলম্ব করার মতো সময়ও আর অবশিষ্ট নেই। চারপাশে যখন ঘন অন্ধকার আর হতাশা যুবরাজকে গ্রাস করল, তখন সবশেষে শেষ আশ্রয়স্থল হিসেবে যুবরাজের মাথায় ম্যাগানের নাম এলো। যুবরাজ যেন তার চোখের সামনে আলোকিত ভোর দেখতে পেল। রেহানকে নিয়ে 2 লাঠিতে ভর দিয়ে কচ্ছপের গতিতে হেঁটে চলল ম্যাগানের বাড়ির উদ্দেশ্যে। সেখানে পৌঁছাতে পৌঁছাতে প্রায় ভোর হবার উপক্রম হল। জোকব গ্যাব্রিয়েল এর প্রকাণ্ড বাড়ির সামনে এসে আরো কুলকিনারা হারা হল যুবরাজ। বরফে চারপাশ এমনভাবে সবকিছু ঢেকে আছে, বাড়ির ভেতরে ঢুকবার কোনো অবস্থা নেই। রেহানকে নিয়ে কোনোভাবেই ভেতরে প্রবেশ করা সম্ভব নয়। কি করব এখন আমি?
চারপাশে দৃষ্টি বুলাতেই তুষারে আচ্ছাদিত একটি বড় গাড়ি দেখতে পেল যুবরাজ। দ্রুত সেই গাড়ির কাছে গিয়ে কুনুই দিয়ে গাড়ির কাঁচ ভেঙে ভেতর থেকে লক খুলে সেই গাড়ির ভেতর রেহানকে পরম যত্নে শুইয়ে দিল। পরিস্থিতি তোকে আর আমাকে কোথায় এনে দাঁড় করিয়েছে দেখেছিস? কখনো কি ভাবেছিলি আমাকে বন্ধু হিসেবে পেতে গিয়ে তোকে এমন নিষ্ঠুর নিয়তির সম্মুখীন হতে হবে? নির্জীবের মতো পড়ে থাকা রেহানের পক্ষ থেকে কোনো জবাব আসে না। নিজের কুৎসিত মন্দ ভাগ্যের উপর উপহাস করে কপাল চাপড়ে গাড়ির দরজা বন্ধ করে বাইরে বেরিয়ে এলো যুবরাজ। রেহানকে তুষারে আচ্ছাদিত গাড়ির ভেতর শুইয়ে রেখে বাইরের ওয়ালের সাথে থাকা স্টিলের ড্রেন পাইপ পরিষ্কার করতে করতে বেয়ে বেয়ে দোতলায় উঠে গেল যুবরাজ। খোলা বেলকনি ডিঙিয়ে বাসার ভেতর প্রবেশ করতেই চারপাশ কেমন ভয়ানক ঠেকতে লাগল। ঝা চকচকে বিশাল বড় বাড়ি, কিন্তু মানুষের কোনো কোলাহল নেই। যুবরাজ জানে জ্যাকব গ্যাব্রিয়েল ছাড়া মেগান মেয়েটির আর কেউ নেই। নিকট আত্মীয় বলতে এক চাচা রয়েছে, সে সুইজারল্যান্ডে বাস করে। এত বড় বাড়িতে মেয়েটি একা একা কিভাবে বাস করছে? মেয়েটিকে পুরোপুরি একা করে দেবার জন্য কি সত্যিই আমি দায়ী? নানান অসহ্য ভাবনা ভাবতে ভাবতে প্রতিটা কক্ষে গিয়ে মেগানকে খুঁজে হতাশ হল যুবরাজ। আশেপাশে ঘুরে পুরো বাড়িতে কারো সন্ধান না পেয়ে একটা বদ্ধ রুমের সামনে আসতেই থমকে দাঁড়ালো যুবরাজ। ভেতর থেকে মৃদু গোঙানির আওয়াজ আসছে। দরজায় ধাক্কা দিতেই মনে হলো ভেতর থেকে লাগানো। তবুও যুবরাজ নব ঘুরিয়ে ডেকে উঠল, মেগান, ইটস ডক্টর ইউভি, ক্যান ইউ হিয়ার মি? যুবরাজের কণ্ঠ পেয়ে মৃত্যুপথ যাত্রী মেগানের বুকের ছাতি ফেটে কান্না এলো। কিন্তু চোখের জল সব অনেক আগেই শুকিয়ে গিয়েছে। সে এতটাই নিরুপায় হয়ে গিয়েছে আজ যে কান্না করে নিজের দুঃখ পর্যন্ত নিজের পছন্দের মানুষের সাথে শেয়ার করতে পারবে না। ধীরে ধীরে মেগানের গোঙানির আওয়াজ বাড়ল। ইজ শি অলরাইট? আকস্মিক চিন্তায় দ্বিতীয় দফায় ধক করে উঠল যুবরাজের বুক। চারপাশে খুঁজে হতবুদ্ধি হয়ে নিজের সর্বশক্তি খাটিয়ে দরজা ভাঙার চেষ্টা করল সে। যখন শক্তিতে আর কুলালো না, তখন ডাইনিং রুমে গিয়ে চেয়ার এনে সজোরে একের পর এক বাড়ি দিতে লাগল। ওক কাঠের চেয়ারটি কিছুক্ষণ পরেই ভেঙে চূর্ণ বিচূর্ণ হল, সেই সাথে খুলে গেল দরজা। দরজা খুলে বিবস্ত্র রক্তাক্ত মেগানকে দেখে শিউরে উঠল যুবরাজ। ধপ করে হাঁটু মুড়ে জ্ঞান শূন্য জড়বস্তুর ন্যায় মেগানের সামনে বসে পড়ল যুবরাজ। এ কাকে দেখছে সে? সেই মোমের মতো তুলতুলে নিখুঁত চেহারার মেগান আর এই রক্তাক্ত বিভৎস মেগানের আকাশ পাতাল ফারাক। কিছু একটা দিয়ে মেয়েটাকে ঢেকে দেবার ভাবনা পর্যন্ত যুবরাজের মস্তিষ্কে এলো না। ওইভাবেই মাথা নিচু করে নীরবে অশ্রু বিসর্জন দিতে লাগল যুবরাজ। কিছু সময় অতিবাহিত হবার পর মেগান তার রক্তাক্ত আঁচড় আর কামড়ের দাগযুক্ত কাপা কাপা শীর্ণ হাতে যুবরাজের হাত চেপে ধরে গুঙ্গিয়ে উঠল। তার মুখের জিভটা পর্যন্ত কামড়ে ছিঁড়ে নিয়েছে শেরহাম। কিয়ৎক্ষণ পার হতেই যুবরাজ অশ্রু সিক্ত নয়নে ব্যথিত কণ্ঠে শুধাল, হু ডিড দিস? যুবরাজের উরুতে কাপা আঙ্গুলির স্পর্শে কলমহীন কালির মতো ধীরে ধীরে সময় নিয়ে ইশারা আঁকল। সেই ইশারা টের পেয়ে যুবরাজ বিস্ফারিত অশ্রুযুক্ত নয়নে নিভু নিভু কণ্ঠে বলে উঠল, ডির ফায়াজ। মেগান কিঞ্চিত মাথা দুলিয়ে সায় জানিয়ে ফ্লোরে উপুর হয়ে মুখ থুবড়ে পড়ে রইল। একটা প্রাণ এমন মৃত্যু যন্ত্রণা নিয়ে আর কতক্ষণ বাঁচবে? যুবরাজ নিজের জ্ঞানে ফিরে একটা চাদর দিয়ে ঝটপট মেগানকে মুড়িয়ে নিজের বাহুডোরে আবদ্ধ করল। মেগান তার ক্ষতবিক্ষত আঙ্গুলি দ্বারা আরও কিছু ইশারা আঁকল। I loved you, Dr. UV, and that was my big offense to Dr. Fayaz. He reported me. He has finished me to give you the greatest pain. মেগানের আঙ্গুলের প্রতিটা স্পর্শের লিখিত শব্দ নিমিষের ব্যবধানে বুঝতে পেরে চিৎকার করে কেঁদে উঠল যুবরাজ। মেগান আরও কিছু লিখতে চাইল, কিন্তু ধিকি ধিকি প্রাণে আর কতক্ষণ চলা যায়। তবুও শেষবারের মতো যুবরাজের বুকে আঙ্গুল উঁচিয়ে লিখল,
উইল ইউ হাগ মি ওয়ান্স ডক্টর ইউব? যুবরাজের শক্ত বাহুডোরে ম্যাগানের নিথর দেহ খানি পড়ে রয়েছে। এই তো কিছুক্ষণ আগেই মেয়েটির প্রাণবায়ু তার দেহ ছেড়ে দূর আকাশে ডানা মেলেছে। মেয়েটা সারা জীবনের জন্য যুবরাজকে অপরাধী বানিয়ে ধরা থেকে বিদায় নিল। অবলীলায় মেয়েটি বারংবার তার ভালোবাসার কথা ব্যক্ত করে গেল যুবরাজের কাছে, অথচ যুবরাজ তার প্রতিদান কিছুই দিতে পারল না। ম্যাগানের মৃত্যুর সাথে সাথেই যুবরাজের চোখ দুটো স্থির হয়ে রইল। সেগুলো থেকে এখন আর অশ্রুকণা গড়াচ্ছে না। যুবরাজের হৃদয়ে যেন হাজার বছরের ভূমিতে পতিত হওয়া শক্ত পাথর হয়ে গেল নিমিষেই। তাতে না আছে অনুশোচনা, না আছে আফসোস। শুধু বারবার একটা কথাই মাথায় ঘুরছে, শেরহাম ফায়াজ, আ উইল কিল ইউ অ্যাট এনি কষ্ট, আ উইল গিভ ইউ দ্য বেস্ট পেইন অফ ডেথ ইন দ্য ওয়ার্ল্ড, জাস্ট ওয়াইট ফর মি। ম্যাগানকে কোলে নিয়ে বিছানায় শুইয়ে সারা ঘরে তল্লাশি চালালো যুবরাজ। এই মুহূর্তে আবেগী না হয়ে কিভাবে সারভাইভ করা যাবে সেই চিন্তাই যেন মুখ্য হল। ম্যাগানের ঘর থেকে প্রথমেই যুবরাজ একটা গাড়ির চাবি পেল। এটাই যেন সে চাইছিল। এরপর না চাইতেও নিজের মনের বিরুদ্ধে গিয়ে আলমারি খুলে কিছু নগদ টাকা আর ডায়মন্ডের গহনা নিয়ে নিল। সবকিছু গুছিয়ে একটা ব্যাগে ভরে ম্যাগানের ফোন খুঁজে বের করে জেল থেকে একসাথে পালানো সেই ক্রিমিনালের নম্বর ডায়াল করল। প্রথম রিং কেটে গেল কিছুক্ষণ রিং হয়ে। যুবরাজ তবুও হতাশ না হয়ে ঝটপট দ্বিতীয়বার সেই নম্বর ডায়াল করল। ফোন কেটে যাবে এই মুহূর্তে ফোন রিসিভ হতেই যুবরাজ বলে উঠল, হেই ম্যাক, ইটস ইউভি, আই নিড ইউর হেল্প। ওপাশের ব্যক্তি যেন যুবরাজের নাম শুনেই বেশ খুশি হল। খুশিতে গদগদ হয়ে যুবরাজকে একটি নির্দিষ্ট ঠিকানা প্রদান করে কল কেটে দিল ম্যাক। কান থেকে ফোনটা নামিয়ে নিজের পকেটে পুরে ম্যাগানের নিথর দেহের দিকে তাকিয়ে যুবরাজ পুনরায় আলমারি খুলল এবং সেখান থেকে বেছে বেছে কালো রঙের একটা গাউন নিয়ে ব্যাগে ভরে ম্যাগানকে কাঁধে নিয়ে সিঁড়ি বেয়ে নেমে এলো। পার্কিং লটে এসে কি সুইচ প্রেস করতেই ম্যাগানের পার্সোনাল রোলস রয়েস কারটির হেডলাইট জ্বলে বিপ সাউন্ড হল। গাড়ির দরজা খুলে ম্যাগানকে শুইয়ে গাড়ি স্টার্ট দিয়ে বাইরে বেরিয়ে এলো যুবরাজ। এরপর রেহানের গাড়ির কাছে এসে দ্রুত রেহানকে কোলে তুলে নিজের পাশের সিটে বসিয়ে সিট বেল্ট বেঁধে মাথায় একটা ক্যাপ পরিয়ে মোটা শীত বস্ত্র দিয়ে ভালো করে ঢেকে দিল। চারপাশে অলরেডি রোদ উঠার উপক্রম হয়েছে। যুবরাজ বারবার শঙ্কিত মনে নানান ভাবনা ভেবে চলেছে। রাস্তা কি ক্লিয়ার পাব? আমাকে যদি পুলিশ আবার অ্যারেস্ট করে নিয়ে যায় তাহলে কি হবে? ম্যাক পর্যন্ত এদের দুজনকে পৌঁছাতে পারব তো? নানান ভাবনা ভাবতে ভাবতে হাইওয়েতে এসে বেশ অবাক হল যুবরাজ। ইতিমধ্যে সিটি কর্পোরেশন থেকে রাস্তার বরফ পরিষ্কারের কাজ প্রায় শেষের পথে। চতুর যুবরাজ সতর্ক অবলম্বন করে গাড়ি চালাতে লাগলো যাতে কারো সন্দেহ না হয়। ধীরে ধীরে শহর ছাড়িয়ে গাড়ির স্পিড বাড়িয়ে যুবরাজ ছুটে চলল তার নির্দিষ্ট ঠিকানায়। গন্তব্য পোর্ট নিউ ইয়র্ক। এদিকে হঠাৎই রেহানের শ্বাসকষ্ট হতে লাগল। যুবরাজ জানে এই মুহূর্তে কি করতে হবে, কিন্তু তার কাছে কোনো ব্যবস্থা নেবার অবস্থায় নেই। যুবরাজ গাড়ির স্পিড আরও বাড়িয়ে দিল। যে করেই হোক রেহানকে বাঁচাতেই হবে। রেহান না বাঁচলে যুবরাজ নিজেও হাডসন নদীতে ঝাঁপ দিয়ে নিজের এই কুৎসিত দুর্দশা আর হতাশাগ্রস্ত জীবন থেকে মুক্তি নেবে। এই কঠিন ভাবনা ভাবতে ভাবতে অসহায় করুণ চোখে রেহানের দিকে দৃষ্টি দিল। রেহানের অবস্থা ধীরে ধীরে আরও খারাপের দিকে যাচ্ছে। সবকিছুই যেন যুবরাজের হাতের বাইরে। এরই মাঝে ম্যাকের কল এলো। ঝটপট ফোন রিসিভ করতেই ম্যাক বলে উঠল, আর 2 মিনিট পর জাহাজ ছেড়ে দেবে, কোথায় তুমি? যুবরাজ কোনো প্রতিউত্তর না করে ফোন রেখে সকল ট্রাফিক সিগন্যাল ব্রেক করে পোর্টে প্রবেশ করতেই ম্যাকের লোকজন যুবরাজকে গাড়ি সহ জাহাজের ভেতর ঢুকিয়ে দেবার ইশারা করল। এদিকে জাহাজও হুইসেল বাজিয়ে পোর্ট থেকে যাত্রা করার প্রস্তুতি নিয়ে ফেলেছে।
যুবরাজ তাদের নির্দেশ ফলো করে স্কেলেটর চেপে নিজের জীবনের মায়া না করে এক প্রকার জাম্প করেই জাহাজে উঠতে সক্ষম হল। ম্যাকের লোকজনের সহায়তায় দ্রুততার সহিত রেহানকে ধরে একটা বেডে চিৎ করে শোয়ানো হল। এরপর যুবরাজ দুই হাতের সহিত রেহানের বুকে প্রেস করতে লাগল। প্রেস করতে করতে এই হিম শীতল পরিবেশে যুবরাজের ঘাম ছুটে গেল। তবুও রেহানের কোনো অবস্থার উন্নতি হল না। আমি কি কোনোভাবেই তবে তোকে বাঁচাতে পারবো না রেহান? এত দূর পর্যন্ত এসে তবে কি কোনো লাভই হল না? কাঁদতে কাঁদতে কথাগুলো বলে আরো কিছুক্ষণ বুকে পাম্প করে মুখে কৃত্রিম শ্বাস দিল। যুবরাজ যখন হাল ছেড়ে দেবার উপক্রম তখন একজন জাপানি লোক এসে জানালো, আমাদের জাহাজে অক্সিজেন মাস্কের ব্যবস্থা আছে, চাইলে ব্যবহার করে দেখতে পারো। যুবরাজ যেন ডুবে গিয়েও বেঁচে ফিরল। জাপানি লোকের সহায়তায় অক্সিজেন সিলিন্ডার সহ মাস্ক এনে রেহানকে অক্সিজেন সাপোর্ট দিতেই কিছুটা শান্ত হল সে। রেহানকে বাঁচাতে হলে এই মুহূর্তে কিছু ইনজেকশন, মেডিসিন আর স্যালাইন ইমার্জেন্সি প্রয়োজন, কিন্তু এই সমুদ্রে আমি কোথায় পাবো এগুলো? বহু কষ্টে আটকে রাখা জল আর ধরে রাখতে পারল না যুবরাজ। না চাইতেও জলের ধারা কপল গড়িয়ে বুক ভাসিয়ে দিল। সবটাই অবলোকন করে ম্যাক বলে উঠল, মনে করো আমি আলাদিনের দৈত্য, তুমি তোমার মনের ইচ্ছে আমাকে জানাও, আমি চেষ্টা করে দেখব। এই কথা বলে তোমাকে সান্ত্বনা দেবে না। আমি 100% সেটা এনে দেব তোমাকে। ম্যাকের কথা যুবরাজের অবিশ্বাস্য মনে হল, তবুও একটু আশায় যুবরাজ জানালো, রেহানকে বাঁচাতে এই মুহূর্তে কি কি লাগবে? কিছুক্ষণ বাদেই জাহাজের আশেপাশে হেলিকপ্টার দেখে ভয়ে সিটিয়ে গেল যুবরাজ। একজন মার্ডারের আসামিকে নিউ ইয়র্ক পুলিশ পাতাল থেকে হলেও বের করে আনবে। রেহানের অবস্থা সংকটাপন্ন, এদিকে ম্যাগানের ফিউনারেল বাকি রয়ে গেছে। এই অবস্থায় আমাকে পুলিশ ধরে নিয়ে গেলে এই দুটো মানুষের কি উপায় হবে? এরই মাঝে দৌড়ে এলো ম্যাক। ম্যাকের উদ্বিগ্নতা দেখে যুবরাজ ভয় কেঁদে দেবার উপক্রম হল, কিন্তু ম্যাক তার পিঠে চাপড় দিয়ে বলল, এ গুড নিউজ ফর ইউ। সুসংবাদের কথা শুনে যুবরাজের বুকের পাথর যেন কিছুটা সরল। ম্যাক জানালো, এখান থেকে 3 মাইল দূরেই একটা ক্রুজ শিপ রয়েছে যেখানে অসুস্থ পেশেন্ট বা নাবিকদের চিকিৎসা দেয়া হয়। এই হেলিকপ্টারে করে তুমি সেখানে পৌঁছে যাও। আমার জাহাজের একজন লোক যাবে তোমার সাথে, আমি সব কিছুর ব্যবস্থা করে দেব। প্লিজ ডোন্ট প্যানিক। রেহানকে রেডি করতে করতে যুবরাজ অসহায় চোখে ম্যাকের দিকে তাকিয়ে বলে উঠে, মেয়েটা আমার জন্য প্রাণ হারিয়েছে। আমি নিজে দাঁড়িয়ে থেকে তার ফিউনারেল করতে চাই। ম্যাক ব্যথিত বদনে যুবরাজের হাত ধরে বলে উঠল, ডোন্ট ওয়ারি, জাহাজের রেফ্রিজারেটরে আমি যত্নের সাহায্যে তার দেহ সংরক্ষণ করব। একটা পবিত্র আত্মাকে ফিউনারেল ছাড়া বিদায় দিতে আমিও সমর্থন করি না। সকল নিয়ম মেনেই ফিউনারেল হবে। আগে যে বেঁচে আছে তাকে বাঁচাও। ম্যাককে থ্যাঙ্কস জানিয়ে রেহানকে হেলিকপ্টারে তুলে যুবরাজ শেষবারের মতো ম্যাগানের ফ্যাকাশে মুখখানা দেখে সিক্ত কণ্ঠে বলে উঠল, উই উইল মিট এগেইন, আই উইল ডু ইউর ফিউনারেল বাই মাইসেলফ, প্লিজ ডোন্ট বি অ্যাংরি। কথাগুলো বলতে বলতে যুবরাজের গলা ধরে এলো, বারবার মেয়েটির সুন্দর মিষ্টি হাসি মাখা মুখশ্রী চোখের সামনে ভেসে উঠছে। বড় বড় নীল চোখের পাপড়ি ঝাপটানো আর ধীর কণ্ঠে নম্রভাবে কথা বলার ধরন, সব মিলিয়ে যুবরাজের মন বেদনার নীল কষ্টে বিষিয়ে উঠল। তোমার প্রতি আমার সাময়িক ভালোলাগা ছিল ম্যাগান গ্যাব্রিয়েলা, সেই ভালোলাগা থেকে বাকি অসাধু পুরুষদের মতো সামান্য ফ্লার্টিং করার ইচ্ছেও জেগেছিল। কিন্তু বিশ্বাস করো, তোমার মায়াবী মুখশ্রী দেখে আমার বিবেক আমাকে বাধা দিয়েছে। আমি নিজেকে কঠিন শাসনে বেঁধে নিয়েছিলাম। কখনো তোমাকে নিয়ে বাজে কোনো চিন্তা পর্যন্ত করিনি। অথচ আমাকে ভালোবাসার অপরাধে কঠিন দণ্ডে দণ্ডিত হলে তুমি। তুমি ভুল মানুষকে ভালোবেসেছিলে ম্যাগান।
সরি। গাল বেয়ে গড়িয়ে পড়া জলগুলোকে আঙুলের সহায়তায় মুছে ম্যাকের সহায়তায় জাহাজের নিচের একটা ফ্রিজের ড্রয়ারে কাপড়ে মুড়িয়ে নাকে তুলো গুজে ম্যাগানকে কাপা হাতে ভরে দরজা লাগিয়ে উপরে উঠে এলো যুবরাজ। দ্বিতীয়বারের জন্য যুবরাজ আর পিছনে তাকিয়ে সেই বিষাদময় স্মৃতি দেখার ইচ্ছে পোষণ করল না। ম্যাগান কেবল যুবরাজের কালো বিষাদী অধ্যায় হয়ে রইল। বিশাল বড় মেডিকেল ক্রুজ শিপটিতে সকল ধরনের মেডিকেল ইকুইপমেন্টে পরিপূর্ণ। যুবরাজ নিজের পরিচয় দিতেই ভেতরে থাকা আরও দুজন স্পেশালিস্ট সার্জন বেরিয়ে এলো। এরা মূলত সমুদ্রে থাকা নাবিক, জাহাজের যাত্রী এবং কোস্ট গার্ডদের চিকিৎসা করে থাকেন। এই জাহাজগুলোতে অপারেশন থিয়েটারে থেকে শুরু করে সকল প্রকারের মেডিসিন সহ আরও বিভিন্ন সুযোগ সুবিধা বিদ্যমান। রাফের সমস্ত শারীরিক কন্ডিশন সেই ডাক্তার দুটোকে খুলে বলল যুবরাজ। সেই অনুযায়ী তারা রাফকে চিকিৎসা দিতে ব্যতিব্যস্ত হল। প্রথমেই রাফের হার্ট পালস রেট পজিশনে আনার জন্য সিপিআর দেয়া হল। বারবার লুব্রিকেন্ট লাগিয়ে শক দেবার পরেও রাফের অবস্থার কোনো উন্নতি হল না। এদিকে যুবরাজ হার্টের ব্লাড ফ্লো বাড়ানোর জন্য বিভিন্ন ধরনের ইনজেকশন দিয়ে সবকিছু আয়ত্তে আনার চেষ্টা করছে। লাস্টবারের মতো একজন সহযোগী ডক্টর সিপিআর দিতেই রাফের নিভু নিভু প্রাণ প্রদীপ কিছুটা সচল হল। যদিও ঠিকভাবে শ্বাস প্রশ্বাস নিতে সক্ষম হল না রেহান। পাশে থাকা একজন প্রবীণ ডক্টর যুবরাজকে কাঁধ চাপড়ে বলে উঠল, দেখুন ডক্টর ইউভি, আপনি নিজেই একজন হার্ট স্পেশালিস্ট। আপনাকে সবকিছু বুঝিয়ে বলার কোনো বিষয় নেই। তবুও আমার কেন জানি মনে হচ্ছে উনাকে লাইফ সাপোর্টে রাখা প্রয়োজন। উনার সিচুয়েশন কেমন যেন আমার ভালো লাগছে না। আর উনার চেহারার যেই অবস্থা তাতে আমার মনে হয় না উনি সারভাইভ করতে পারবে। আর তাছাড়া উনাকে এভাবে রাখাও যাবে না। তাই আমার মনে হয় উনাকে লাইফ সাপোর্টে রেখে উনার শারীরিক কন্ডিশনের রিপোর্ট করে তারপর ট্রিটমেন্ট করা উচিত। আদৌ উনি ব্রেন ডেথ কিনা সেটাও জানা জরুরি। অতিরিক্ত ঠান্ডায় তার রক্তনালী সংকুচিত হয়ে হার্টে ঠিকভাবে ব্লাড ফ্লো হতে পারছে না। এখন যদি করোনারি আর্টারি ব্লক হয় উনি হার্ট অ্যাটাক করবে। ডক্টরের বলা কথাগুলো যুবরাজ মন দিয়ে ভেবে কিছুক্ষণ চিন্তা করল, এরপর আহত কণ্ঠে বলে উঠল, ডক্টর রেহান যেই সিচুয়েশন থেকে প্রাণ নিয়ে ফিরেছে সেই সিচুয়েশনে কারো বেঁচে থাকা পসিবল নয় ডক্টর। ও বাঁচবে, ওকে বাঁচাতে আমি সব কিছু করতে প্রস্তুত আছি। আপনি ও ট্রিটমেন্টের ব্যবস্থা করুন, ওকে লাইফ সাপোর্ট দিন। ও কখনোই ব্রেন ডেথ নয়। একটানা 7 ঘন্টা ঘুমানোর পর শেরহামের হঠাৎ করেই ডক্টর রেহানের কথা মনে পড়ল। চট করে শোয়া থেকে উঠে মনে মনে বলে উঠল, আরে সালাকে নামে তারা চিহ্ন রেই তো চলে এসেছি, একবার গিয়ে দেখে আসবো নাকি বেঁচে আছে নাকি তারা চিহ্ন রে গেছে। রেহানের কাছে যাবার জন্য ঝটপট রেডি হয়ে নিচে নেমে এলো শেরহাম। ড্রয়িং রুমে বসে বসে সুবহান শেখ দুপুরের খাবারের প্রস্তুতি নিচ্ছেন আর টিভি দেখছেন। এই অসময়ে কোথায় যাচ্ছ নাকি? যুবরাজকে একটা বড় ধাক্কা দিতে যাচ্ছি পপস। অ্যাটর্নির সাথে ভালো করে কথা বলেছ? যুবরাজ কি কোনোভাবে বেল নিতে পারবে? না, যুবরাজকে আজীবন জেলে পচেই মরতে হবে। তুমি চিন্তা করো না, আমি সব সামলে নেব। চিন্তা কি আর সাধে করি? তোমার দাদুর সম্পত্তির 50% যুবরাজের মা নবনীতাকে দিয়ে গেছে। একমাত্র ছেলে হিসেবে যুবরাজই সব কিছুর মালিক হবে, এটাই স্বাভাবিক। যুবরাজ বেঁচে না থাকলে তবেই তুমি রাজত্ব করতে পারবে, সাদাফের সম্পত্তি পর্যন্ত হাতাতে পারবে। যুবরাজের অস্তিত্ব আমি মাটির সাথে মিশিয়ে দেব। পাপা প্লিজ অযথা চিন্তা করো না। হঠাৎই টিভির ইংলিশ চ্যানেলের খবরে চোখ আটকে গেল বাবা ছেলের। ডক্টর ইউভি এসক্যাপড ফ্রম জেল। দিনের ঝলমলে আলো গড়িয়ে ধীরে ধীরে দিগন্তে মিলিয়ে যাচ্ছে।
একটু আগের মৃদু তাপ বিলিয়ে দেয়া সূর্যটা টকটকে লাল বর্ণ ধারণ করে পশ্চিম আকাশে সমুদ্রের কোল ঘেঁষে বিলীন হবার জন্য প্রস্তুতি নিচ্ছে। ধীরে ধীরে বাড়ছে শীতের প্রকোপ। ভূ-উপরিভাগের তুলনায় মাঝ সমুদ্রে শীতের মাত্রা যদিও কিছুটা কম। বিশাল সমুদ্রের নীল জলরাশির বুক চিরে ধীরে ধীরে ছুটে চলেছে সাদা রঙের 6 তলা বিশিষ্ট ক্রুজ শিপটি। চারপাশে শুধু জল আর জলের সমারোহ, দৃষ্টির সীমানায় সমুদ্রের কোনো কুলকিনারা দেখা যাচ্ছে না। শিপটি আপন মনে তার গন্তব্যে ছুটে চলেছে বিরামহীনভাবে। এই শিপের গন্তব্যের শেষ কোথায় যুবরাজ জানে না। যুবরাজ শুধু জানে যে কোনো মূল্যে রেহানকে সুস্থ করে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে যেতে হবে। কারণ রেহানের এরূপ নৃশংস অবস্থার সাথে কোনো না কোনোভাবে সে উৎপ্রেতভাবে জড়িত। জাহাজের ওপেন ডেকের বারান্দায় রেলিংয়ে 2 হাত ভাঁজ করে তার উপর থুতনির ভর দিয়ে জাহাজের চারপাশ জুড়ে উড়ে চলা সিগালের দিকে এক মনে তাকিয়ে আছে যুবরাজ, সেই সাথে নিজের মনের সাথে চলছে নানান কল্পনা জল্পনা। গোধূলি লগ্নের শিরশিরে বাতাসে যুবরাজের ঝলমলে ছোট করে ছাটা চুলগুলো কিছুটা উড়াউড়ি করছে, সেই সাথে পতপত করে উড়ে চলেছে গায়ের সাদা রঙের পাতলা শার্ট আর তার কলার। এই অল্প কদিনেই যুবরাজের মুখের মসৃণ ত্বকে মলিনতা জেঁকে বসেছে। যেই গাল দুটো ক্লিন শেভে চকচকে দ্যুতি ছড়াতো, সেই গাল দুটো খোঁচা খোঁচা দাড়িতে ভরে গিয়ে যুবরাজের বয়স আরও 2 ধাপ বাড়িয়ে দিয়েছে। আয়নায় নিজেকে দেখে নিজেরই চিনতে বড্ড কষ্ট হয় তার। মুহূর্তের ব্যবধানেই গন্তব্যহীন নাবিকের ন্যায় তার জীবনের রূপরেখা মোড় নিয়েছে। ভাগ্যই তাকে এখন সব কিছু নির্ধারণ করে দেবে, কেননা তার নিজের হাতে এখন আর তার ভাগ্য নেই। যুবরাজ তার গভীর বাদামি দৃষ্টি মেলে ধীরে ধীরে সমুদ্রের অতলে তলিয়ে যাওয়া সূর্যের টিমটিম আলো দেখছে আর শ্লেষোত্তক হাসছে। নানান ঝড় ঝাপটায় পেরিয়ে গিয়েছে 15টি দিন। আমাকে না পেয়ে পাপা আর মা কি খুব বেশি ভেঙে পড়বে? আমার কি একবার তাদের সাথে যোগাযোগ করা উচিত? কিন্তু কিভাবে যোগাযোগের মাধ্যম খুঁজে পাবো এই মাঝ সমুদ্রে? যদি পাপা কোনোভাবে আমার জেল হওয়া বা পালিয়ে যাবার নিউজ শুনতে পায় তখন কি হবে? আমার এক্সপ্লেনেশন উনার বিশ্বাস হবে তো? আজকাল নিজের জীবন যুবরাজের কাছে খুব খুব দুর্বিষহ ঠেকেছে। সামান্য ভাবলেই চোখের দুকুল ছাপিয়ে অশ্রুরা এসে হানা দেয়। চিৎকার করে কান্না করতে খুব ইচ্ছে করে, কিন্তু ছেলে মানুষের এত ফ্যাচ ফ্যাচ কান্না কি মানায়? এরকম জীবন তো তার কাম্য ছিল না। তবে চারপাশ থেকে হতাশা আর বিবিধ ভয় কেন তাকে গুড়িয়ে দিচ্ছে বারংবার। নিজের জীবনের সমীকরণ কিছুতেই মেলাতে পারছে না যুবরাজ। তার মনে হচ্ছে সে যদি এই সিগালগুলোর মতো বাধাহীন স্বাধীনভাবে চলতে পারত তবে কতই না ভালো হতো। কিন্তু এখন কি আর তা সম্ভব? সে তো এখন আর কোনো ডাক্তার ফাক্তার নয়। সে তো এখন জেল পলাতক খুনের ওয়ান্টেড আসামি। এতক্ষণে নিশ্চয়ই পুরো নিউইয়র্ক জুড়ে আমার জেল থেকে পালানোর খবর ফলাও হয়ে গিয়েছে। পুলিশ বোধ হয় হন্যে হয়ে আমাকে খুঁজছে। অবশ্যই টিভিতে সংবাদ মাধ্যমগুলো রসিয়ে রসিয়ে আমাকে জড়িয়ে খুব বিশ্রী খবর প্রচার করে চলছে সমানে। আর শেরহাম, সে কি আমার পালানোর খবর জানতে পেরেছে? কিসের এত শত্রুতা আমার সাথে তার? সে তো আমার আপন মামাতো ভাই। আর ভাবতে পারে না যুবরাজ। লম্বা হাতযুক্ত শার্টের কাফ দিয়ে চোখের জল মুছে পুনরায় জাহাজের প্রোপেলার এর ঘূর্ণনে দ্বিভাগ হয়ে যাওয়া ঢেউয়ের দিকে দৃষ্টি বুলায়। ডক্টর ইউভি, আপনার বন্ধুর শ্বাস প্রশ্বাস স্বাভাবিক হয়েছে, প্লিজ কাম উইথ মি। বিদেশি ক্রুজ ডাক্তারের কথা কর্ণপাত হতেই যুবরাজ যেন কথা বলার ভাষা হারিয়ে ফেলল। নির্বাক হয়ে শূন্য দৃষ্টিতে ডক্টরের দিকে কিছুক্ষণ তাকিয়ে বুঝার চেষ্টা করল সে যা শুনেছে সেটা সঠিক কিনা। যুবরাজের মুখের অবয়ব দেখেই ডক্টর নিকোলাস মৃদু হাসলেন। এরপর যুবরাজের কাঁধ চাপড়ে বলে উঠলেন, ডোন্ট ওয়ারি, হি উইল রিকভার সুন। যুবরাজকে চোখের ইশারায় তাগাদা দিয়ে ডক্টর নিকোলাস প্রস্থান নিলেন।
যুবরাজ নিজেকে ধাতস্থ করে ডক্টরের পিছু পিছু আইসিইউ রুমের দিকে দ্রুত পদে অগ্রসর হল। লাইফ সাপোর্ট এর সকল মেশিন, অক্সিজেন মাস্ক আরও যাবতীয় যন্ত্রপাতি খুলে নর্মাল একটি কেবিনে শিফট করা হল রেহানকে। যুবরাজের ধারণাই সত্যি হয়েছে। রেহান ব্রেন ডেথ নয়, তার শারীরিক কন্ডিশন আগের তুলনায় অনেকটাই ভালো। মুখের পুড়ে যাওয়া বিকৃত অবস্থা ছাড়া আর বাকি কন্ডিশন পুরোপুরি ওকে। এখন শুধু জ্ঞান ফেরার পালা। বাকি ডক্টরদের মধ্যে রেহানের অবস্থা নিয়ে যতটা খুশি দেখা গেল, যুবরাজের মধ্যে তার সিকি ভাগও দেখা গেল না। কিছুক্ষণের মধ্যেই রেহান খুবই ধীরে ধীরে নিজের পায়ের আঙ্গুলি আর হাত নাড়াতে সক্ষম হল। সেই দৃশ্য দেখে বাকি ডক্টরসদের মুখের হাসি প্রশস্ত হল, কিন্তু যুবরাজের ভয় দ্বিগুণ হারে বাড়তে লাগল। এক সময় যুবরাজের বুক ভার হয়ে দুই পা অসাড় হয়ে এলো। বলহীন মানুষের মতো পাশে থাকা চেয়ারে ধপ করে বসে পড়ল যুবরাজ। ডক্টর আর ইউ ওকে? নার্সের চিকন সুরের উদ্বিগ্ন আওয়াজ যুবরাজের কর্ণকুহরে পৌঁছাল না। সে শুধু রেহানের কথা ভেবে চলেছে। রেহান, তুই তোর এই অবস্থা সহ্য করতে পারবি তো? নিজের নিখুঁত সুদর্শন চেহারা হারিয়ে নিজেকে কিভাবে ধরে রাখবি তুই? আমি তোকে সামলাতে পারবো তো? যুবরাজের মনের ভয় প্রবীণ ডক্টর নিকোলাস সহজেই বুঝে গেল। রেহানকে দ্রুত হাতে কিছু ইনজেকশন পুশ করে যুবরাজকে এক প্রকার বগল দাবা করে কেবিনের বাইরে নিয়ে এলো। ডক্টর ডোন্ট ওয়ারি, এখন এসব কোনো চিন্তারই বিষয় নয়। আজকাল চিকিৎসা বিজ্ঞান অনেকটা এগিয়ে গিয়েছে। গডের কাছে প্রে করুন, সে জানে বেঁচে আছে। চেহারা সে তো চাইলেই পরিবর্তন করা যায়। ডক্টর নিকোলাসের স্মিত হাসি যুক্ত মুখের দিকে তাকিয়ে তাকিয়ে যুবরাজ বলে উঠল, যখন সে সুস্থ ছিল সে একজন সুদর্শন পুরুষ ছিল। আজ তার চেহারা কুৎসিত অঙ্গারের ন্যায়। এটা সে কিভাবে মানবে ডক্টর? যুবরাজের হতাশা কমাতে ডক্টর নিকোলাস নিজের ওয়ালেট বের করে তার থেকে একটা কার্ড বের করে যুবরাজের হাতে দিল। হি ইজ মাই ফ্রেন্ড এন্ড অলসো এ প্লাস্টিক সার্জন। শারীরিক পুনর্গঠন বা রূপ বর্ধক তার বা হাতের খেল। শুধু আমার পরিচয় দেবে, আর কিচ্ছু লাগবে না। আম সিউর ইউ উইল নট বি ডিসঅ্যাপয়েন্টেড। ডক্টর নিকোলাসের হাত থেকে কার্ডটি নিয়ে যুবরাজ কিছুক্ষণ উল্টে পাল্টে দেখল। এরপর চকচকে চোখে ডক্টরের দিকে তাকিয়ে অধিক উচ্ছ্বাসের সহিত বলে উঠল, থ্যাংক ইউ ডক্টর, থ্যাংক ইউ। আম রেসপন্সিবল ফর হিজ কন্ডিশন। আমি কোনোভাবেই তার এই অবস্থা মেনে নিতে পারছি না। বারবার নিজেকে চরম দোষী মনে হচ্ছে। আমি তার হতাশা আর বিষাদগ্রস্ত হীনন্যতায় ভোগা চেহারা কখনোই সহ্য করতে পারব না। তাকে খুশি রাখার জন্য আমি সব কিছু করতে রাজি আছি ডক্টর। ডক্টর নিকোলাস যুবরাজকে আশ্বস্ত করে কেবিনে ঢুকে গেলেন। একটু পর যুবরাজ দ্রুত পদে কেবিনে ঢুকে রেহানের জ্ঞান ফেরার প্রতীক্ষা করতে লাগল। নির্দিষ্ট সময় পার হবার পরও রেহান যখন চোখ মেলে তাকালো না, তখন সকলের মনে দ্বিতীয় ভয় জেঁকে বসল। ডক্টর, রেহান কি কোমায় চলে গেল? ডক্টরদের মুখায়ব দেখে যুবরাজ যা আন্দাজ করার তা করে ফেলল। বিচলিত উদ্বিগ্নতা কাটিয়ে রেহানের বেডের কাছে এসে হাত টেনে ধমকে উঠল যুবরাজ, এই উঠো, অনেক হয়েছে তোর নাটকবাজি। এসব হাইড এন্ড সিক মোটেও ভালো লাগছে না আর। 1 থেকে 3 পর্যন্ত গুনব। এর মধ্যে না উঠলে চিরতরে জেগে ওঠার সব পথ বন্ধ করে দেব বলে দিলাম। যুবরাজের এমন হুঙ্কারে পাশে থাকা ডাক্তারগুলো নড়েচড়ে উঠল এবং যুবরাজকে শান্ত করার চেষ্টা চালাল। কিন্তু যুবরাজ কি সেসব শোনার পাত্র? ডক্টরসদের সকল নিষেধাজ্ঞা অমান্য করে পুনরায় টেনে বালিশে হেলান দিয়ে রেহানকে বসিয়ে নাসারন্ধ্র চেপে ধরল যুবরাজ। এটা দেখে ডক্টর নিকোলাস চিৎকার করে উঠল, ডক্টর, আর ইউ ম্যাড? প্লিজ কাম ডাউন, কাম টু ইউর সেন্স। কিন্তু এসব কিছুই যুবরাজের কানে গেল না।
সে তার কাজে অনড়। এভাবেই কিছুক্ষণ অতিবাহিত হবার পরে রেহান ডাঙায় তোলা মাছের মতো তোড়পাতে লাগল। যুবরাজকে পাগল খেতাব দিয়ে কিছুটা রাগত হয়েই ডক্টর নিকোলাস আর তার সহযোগী যুবরাজকে টেনে রেহানের থেকে দূরে সরাতে চাইল। কিন্তু অসুর সম যুবরাজকে কিছুতেই এক চুলও নাড়াতে পারল না। টানাহেচড়ার এক পর্যায়ে রেহান পুড়ে যাওয়া কুচকানো চোখের পাতা কিঞ্চিত মেলে তাকিয়ে হাত পা ছুঁড়তে লাগল। এবার যেন যুবরাজ স্বস্তির শ্বাস ফেলল। আমি জানতাম তুই কোমায় যাসনি, শুধু শুধু আমাকে হয়রানি করার ধান্দা করেছিলিস, তাই না? কিছুক্ষণ সময় অতিবাহিত হবার পর রেহান ধীরে ধীরে চোখ মেলে তাকালো এবং হাত পা ভালো মতো নাড়াতে সক্ষম হল। বহু চেষ্টা করে কথা বলতে চাইল, কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজ বের হল না। এবারও যেন যুবরাজ অধৈর্য হল। তোকে কি কথা বের করে আনার জন্য গলা টিপে ধরতে হবে নাকি? গলার ভেতর এক হাত ঢুকিয়ে দেব। যুবরাজের কথা শুনতে পেয়ে অজ্ঞজনক খানিক হাসল রেহান। এরপর অনেক কষ্টে জড়িয়ে যাওয়া নিভু নিভু কণ্ঠে শুধাল, আমি দেখতে অনেক বিশ্রী হয়ে গেছি, তাই না? কে বলেছে তুই বিশ্রী হয়েছিস? যার মন সাফ পরিষ্কার সে কি কখনো বিশ্রী হয়? তুই আগের থেকে আরো বেশি সুদর্শন হয়েছিস। মিথ্যে সান্ত্বনা দিচ্ছিস। আমাকে কখনো মিথ্যা বলতে শুনেছিস? ডীর ফায়াজ আমাকে এসিড দগ্ধ করেছে। বাহ্যিক সৌন্দর্য কি মানুষের সব কিছু রেহান? তুই তো ভেতর থেকে সুন্দর। বাইরের সৌন্দর্যে কি আসে যায়? আমি কুৎসিত হয়ে গেলাম, আমাকে সকলে ঘৃণার নজরে দেখবে। তোকে আমি আমার মন মতো নতুন চেহারা দেব, নিবি? আমি আয়নায় একবার আমাকে দেখতে চাই। উহু, একদম না, সময় এলে অবশ্যই দেখবি। এখন দেখার কোনো দরকার নেই। দিনের সূর্য অস্তমিত হয়ে সন্ধ্যা গড়িয়ে রাত নেমেছে কিছুক্ষণ আগেই। জাহাজের ভো ভো শব্দ আর সমুদ্রের কলকল ধ্বনি ছাড়া আর কোনো শব্দ কর্ণপাত হচ্ছে না। থেকে থেকে জাহাজের ভেতর থেকে টুংটাং শব্দ ভেসে আসছে। জাহাজের কেবিনে সেরকম শীত অনুভূত হচ্ছে না, তবে বাইরে হালকা শরীর শিউরে উঠার মতো ঠান্ডা। পুরোটা আকাশ থালার মতো বড় রূপালী চাঁদ আর তারার ঝিকিমিকিতে পরিপূর্ণ। অনেক দূরে কয়েকটা মাছ ধরা জাহাজের ক্ষীণ আলোর ঝলকানি চোখে লাগছে। রেহানকে নিয়ে জাহাজের পপ ডেকে একটা কাঠের বেঞ্চিতে বসে আছে যুবরাজ। যুবরাজের হাতে ম্যাগানের দামি ফোন খানা ধরা, তাতে মেয়েটির হাস্যজল একটি ওয়ালপেপার। এতক্ষণ রেহান যুবরাজের থেকে খুঁটিয়ে খুঁটিয়ে সব ঘটনা শুনে লম্বা একটা দীর্ঘশ্বাস ফেলল শুধু। টেক দ্য কপি। জাহাজের ভেতরে থাকা কোরিয়ান ছেলেটা দুই হাতে দুটো কফি মগ নিয়ে দাঁড়িয়ে যুবরাজের উদ্দেশ্যে কথাটি বলে চুপচাপ দাঁড়িয়ে রইল। ছেলেটির নাম পার্ক সোক। ছেলেটি খুবই অমায়িক। জাহাজে এসেছে পর্যন্ত ছেলেটি রেহান আর যুবরাজের জন্য অনেক করেছে। ছেলেটির বয়স আর কতই বা হবে, 22 কি 23। কিন্তু কাজের বেলায় সে প্রাপ্ত বয়স্ক পুরুষকেও হার মানাবে। পার্ক শোকের কণ্ঠ শুনেই রেহান দুই হাতের আজলায় তার মুখ ঢেকে ফেলল। এই দৃশ্য দেখে যুবরাজের হৃদয় মুষড়ে উঠল। রেহান অপ্রস্তুত হয়েছে ভেবে পার্ক শোকের থেকে কফির মগ দুটো নিয়ে তাড়াতাড়ি ছেলেটিকে বিদায় করে দিতে চাইল। যুবরাজের হাতে একটা কফির মগ দিয়ে পার্ক শোক রেহানের সামনে এসে দাঁড়িয়ে রেহানের হাত টেনে মুখ থেকে সরিয়ে কফি মগটি রেহানের হাতে দিতে দিতে ভাঙা ইংরেজি আর কোরিয়ান মিলিয়ে বলে উঠল, প্লিজ ডোন্ট হাইড ইউর ফেস। কিসের লজ্জা তোমার? মনের সৌন্দর্যের কাছে বাহ্যিক সৌন্দর্য যে বড্ড ঠুনকো। মরে গেলে কিছুদিন বাদেই তোমার চেহারা মানুষ ভুলে যাবে, কিন্তু তোমার আচরণ, উদারতা, ভালো ব্যবহার সবকিছু আজীবন মনে রাখবে। তোমাকে তো মোটেও আমার কাছে কুৎসিত লাগছে না, বরং তোমাকে দেখে আমার হিংসে হচ্ছে যে কেন গড আমাকে তোমার মতো করে সৃষ্টি করল না। একদমে কথাগুলো বলে রেহানের মুখের পানে অধীর আগ্রহ নিয়ে ছোট ছোট চোখে তাকিয়ে রইল পার্ক শোক।
ছেলেটির মুখের এমন সুন্দর অর্থপূর্ণ কথায় রেহান তার আরেকটা হাত মুখ থেকে সরিয়ে ছেলেটির মুখের দিকে দৃষ্টি দিল। এরপর কফি মগে চুমুক দিয়ে নিজের চোখ ঠোঁট আর পুরো মুখমণ্ডলে হাত বুলাল। আফসোসের সুর নিয়ে রেহান ধীর কণ্ঠে বলে উঠল, আমার ঝলসানো মোটা বিকৃত যেই ঠোঁট দুটো দেখতে পাচ্ছ এটা মোটেও এমন ছিল না। এই হাড্ডিসার গালগুলো ছিল চকচকে মসৃণ। আর চোখটা। কথা শেষ করার আগেই রেহানের গলা ধরে এলো। অনেক কিছুই বলতে চাইল কিন্তু শারীরিক অসুস্থতা আর মনকষ্টে কিছুই বলতে পারল না। পাতাহীন পাপড়িহীন চোখ দুটো দিয়ে ক্রমাগত জলের ফোয়ারা ঝরতে লাগল শুধু। রেহানের কান্না দেখে পার্ক শোক তার ওয়ালেট থেকে একটি ছবি বের করে রেহানের সামনে ধরল। চেহারাটা জঘন্যভাবে নষ্ট হওয়া আর মাথার চুলগুলো পর্যন্ত ভয়ঙ্কর হয়ে রয়েছে। নাক চোখ মুখ কিছুই অনুমান করা যাচ্ছে না। যুবরাজ জিজ্ঞাসু ভঙ্গিতে ছেলেটির দিকে তাকাতেই ছেলেটি সিক্ত আবেগ জড়ানো কণ্ঠে বলে উঠল, সে আমার বোন সহি। গত বছর নিউ ইয়ারের সময় বাজি ফুটাতে গিয়ে কাপড়ে আগুন ধরে সে এভাবেই বিশ্রীভাবে পুড়ে গিয়েছিল। আমার পরিবার অত্যন্ত দরিদ্র, এজন্য আমরা তাকে ভালো করে চিকিৎসা করাতে পারিনি। কিন্তু আমরা সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেছিলাম যেন অলৌকিকভাবে সে ভালো হয়ে ওঠে। কিন্তু দরিদ্র মানুষের কপাল কি আর এত ভালো হয়? সৃষ্টিকর্তা আমাদের প্রার্থনা শুনেননি। এবার জাহাজে আসার আগে আমার বোন এই দুনিয়া ত্যাগ করেছে। কিন্তু আমি আমার পরিবারকেও তাকে আজও ভুলতে পারিনি। কারণ সে মনের দিক থেকে ছিল সৎ, ভালো, উদার আর তার হৃদয়ে ছিল মানুষকে নিদারুণ ভালোবেসে যাবার মতো পরিপূর্ণ। আমরা সবসময় চাইতাম তার চেহারা বিকৃত হয়েছে তো কি হয়েছে, তবুও সে বেঁচে থাক। কিন্তু সে থাকেনি। কথাগুলো বলতে বলতে ছেলেটি হুহু করে কেঁদে উঠল। ছেলেটির কান্নায় যুবরাজের চোখ ভিজে উঠল। দ্রুত হাতে নিজের চোখ মুছে ছেলেটিকে সান্ত্বনার বাণী ছুঁড়ে আপাতত শান্ত করতে চাইল। সাগরের গর্জনে আর শূন্য নীলাকাশে পার্ক শোক আর রেহানের কান্না মিলেমিশে বিলীন হয়ে গেল নিমিষেই। শুধু সাক্ষী হিসেবে রেখে দিল দূর আকাশের চাঁদ আর যুবরাজকে। মাসখানিক গড়িয়ে গিয়েছে, যুবরাজের কোনো খুঁজ পাত্তা নেই। শেরহাম তার ঢাকার বাড়িতে এসে পুরো শহর ছষে বেরিয়ে যুবরাজকে খুঁজে চলেছে। নিজের টাকার পাওয়ার খাটিয়ে বিমানবন্দরে পর্যন্ত খোঁজ নিয়েছে। যুবরাজের ছবি দেখিয়ে মানুষ লাগিয়ে খোঁজা হয়েছে শহর থেকে গ্রামান্তরে। কিন্তু ফলাফল শূন্য। নিজের গায়ের কোট রাগের তোরে মেঝেতে আছাড় মেরে হুইস্কির বোতল নিয়ে ইজি চেয়ারে হেলান দিয়ে বসে পড়ল শেরহাম। হুইস্কির বোতলের ক্যাপ খুলে সেগুলো ঢকঢক করে গলায় চালান দিয়ে নিজের চুল টেনে ধরে চোখ বন্ধ করে ভাবতে লাগল, আমাকে ডজো দিয়ে তুই বড্ড ভুল করে ফেললি স্কাউন্ড্রেল। পাতাল থেকে হলেও তোকে খুঁজে বের করব আমি। তুই আমার আজকের শিকার নস। যেদিন তোর জন্ম হয়েছে না চাইতেও সেদিন থেকেই তুই আমার শিকার হয়েছিস। তোকে বারবার শেষ করতে যেও করতে পারছি না। এই ব্যর্থতা এত সহজে আমি মানব না। আরও কিছু ধীর কণ্ঠে বীর বীর করতে করতে ঘুমের কোলে ঢলে পড়ল শেরহাম। অনেক চোর পুলিশ খেলেছে সে। এবার একটু বিশ্রাম প্রয়োজন। খুব ক্লান্ত লাগছে, খুব। কিন্তু চাইলেই কি সুখনিদ্রায় ডুব দেয়া যায়? যার জন্মই শয়তানের আতুর ঘরে তার আবার শান্তি কিসের? শেরহাম ঘুমে তলানির সাথে সাথেই পকেটে থাকা ফোনটি বিকট শব্দে বাজতে লাগল। ইচ্ছে থাকা সত্ত্বেও সে ঘুমাতে পারল না। নিভে যাওয়া কণ্ঠে অস্ফুট বিশ্রী গালাগাল করে স্ক্রিনে নিজের বাপের নম্বর দেখে বিরক্তিতে চোখ মুখ কুঁচকে এলো তার। এক প্রকার বাধ্য হয়েই ফোন রিসিভ করে বলল, হাই পপস। কি খবর ওই দিকের? সুতারা চিহ্ন ও টার দেখা পেলে? নোক কোথায় গিয়েছে জানি না। হয়তো মরে টরে গিয়েছে। বেঁচে থাকলে তো বাপের কাছেই ফিরত, তাই না? কি বলছো জাতা?
ইডিয়টটা তার বাপের মতো কই মাছের প্রাণ পেয়েছে। এত সহজে তারা চিহ্ন তারা চিহ্নবে না। মরে গিয়েছে সেই খুশিতে বসে বসে না ঘুমিয়ে চিরুনি তল্লাশি করো। অকর্মা ঢেকি কোথাকার। শেরহামের নিভে যাওয়ার আগ এবার চিরবিরিয়ে উঠে মস্তক ছেয়ে গেল। নিজের বাবাকে বিশ্রী এক গালি দিয়ে হুঙ্কার দিয়ে উঠল, তুই এসে মাতব্বরি করে যা না বুড়ো ভাম। বয়স তো কম হলো না, এখনো অন্যের কাঁধে বন্দুক রেখে গুলি চালাচ্ছিস। আমার কাজ আমাকেই করতে দে সাতারা চিহ্ন লির বেটা। ফোন দিয়ে আর একবার বিরক্ত করলে তোর বউয়ের মতো তোরও হাল করব। ফোন রাখো। শেরহামের কণ্ঠস্বরে বেশ করে কেঁপে উঠল সুবহান শেখ। ছেলেকে আয়ত্তে আনতে কণ্ঠে মধু ঢেলে আদুরে স্বরে বুলি আওড়াল। কিন্তু শেরহাম সেসবে কান না দিয়ে আরো ভয়ঙ্কর বিশ্রী গালি দিয়ে ফোন কেটে দিল। চোখের পলকে কেটে গিয়েছে 2 মাস। এই 2 মাসে ঘটে গিয়েছে অনেক ঘটনা। কিছু ঘটনা জানা, কিছু অজানা। ম্যাকের সহায়তায় রেহানকে নিয়ে দক্ষিণ কোরিয়ায় আসতে সক্ষম হয়েছে যুবরাজ। এখানেই রয়েছে ডক্টর নিকোলাসের ঠিকানা দেয়া সেই প্লাস্টিক সার্জন। এবার রেহানের চেহারা বদল হবে। আবার রেহান কোনো প্রকার দ্বিধাদ্বন্দ্ব আর অস্বস্তি ছাড়াই প্রকাশ্যে মানুষের মধ্যে ঘুরে বেড়াবে। যুবরাজের যেন আর খুশি ধরছে না। কিন্তু রেহানের মনে ভয়ের শেষ নেই। তার চেহারা চিনে ফেলে শেরহাম যদি আবার তার উপর নৃশংসতা চালায় তখন। যুবরাজের কাছে এত কিছু ভাবার সময় নেই। তার একটাই চাওয়া, রেহান তার চেহারা ফিরে পাবে, রেহান ভালোভাবে এই দুনিয়ায় বেঁচে থাকবে এবং সব শেষে সে তার বাবা মায়ের কাছে ফিরে যাবে। রেহান ভালো থাকলে তার মনের মানুষটাও ভালো থাকবে। কিন্তু রেহানের কিছু হয়ে গেলে মেয়েটা কি সহ্য করতে পারবে? হসপিটালের ওয়েটিং চেয়ারে বসে যুবরাজ একমনে ভেবে চলেছে এই কথাগুলো। এই মুহূর্তে তার অনেক টাকার প্রয়োজন। পাপার সাথে কথা বলে টাকা ম্যানেজ করতে গেলে শেরহাম ঠিক আমাকে ধরে ফেলবে, সেই সাথে পাপারও কিছু একটা হতে পারে। নিজের অ্যাকাউন্টও ফ্রিজ হয়ে আছে। ম্যাগানের গহনা বিক্রির টাকা দিয়েই আপাতত কাজ চালাতে হবে। আর ম্যাকের কাছে কিছু সাহায্য চাইলে ম্যাক কখনো না করতে পারবে না। আগে রেহানের সার্জারি হোক, সবকিছু পরে গভীরভাবে চিন্তা করে দেখা যাবে। চিন্তাভাবনা শেষ না হতেই ডক্টরের অ্যাটেন্ডেন্স যুবরাজের নাম ধরে হাঁক ছাড়ল। সাথে সাথেই যুবরাজ রেহানকে নিয়ে ভেতরে প্রবেশ করল। ডক্টর নিকোলাসের কার্ড আর একটা হ্যান্ড রাইটিং চিঠি ডক্টর কিম এর দিকে এগিয়ে দিতেই ভদ্রলোক সহাস্যে যুবরাজ আর রেহানের সাথে কুশলাদি বিনিময় করলেন। এরপর যুবরাজের থেকে সবকিছু হিস্টোরি শুনলেন। যুবরাজ আর রেহান দুজন মিলে সুন্দর করে গুছিয়ে কেস হিস্টোরি জানিয়ে ডক্টরের চিন্তিত মুখের দিকে তাকিয়ে রইল। ডক্টর কিম কিছুক্ষণ মৌন থেকে বলে উঠলেন, দেখুন ডক্টর রেহান, আপনার ফেস 96% ড্যামেজ হয়ে গিয়েছে। আপনার আগের চেহারা ফিরে পাবার আর কোনো সম্ভাবনা নেই। তবে এটুকু বলতে পারি, আমি আপনার চেহারা রিপেয়ার করতে পারব। ডক্টরের কথা শুনে যুবরাজ আর রেহান খুব চিন্তিত হল। তবুও যুবরাজ হাল ছাড়বার পাত্র নয়। সে ডক্টরের হাত চেপে ধরে বলে উঠল, I want to see him as a handsome man doctor. ডক্টর যুবরাজকে আশ্বস্ত করে বলে উঠল, I will try my best Dr. UV, but you have to wait for 6 months. আজকে রেহানের অপারেশন এর দিন। যুবরাজ বেশ উৎকণ্ঠা নিয়ে বাইরে অপেক্ষা করছে। বেশ সময় নিয়ে রেহানের অস্ত্রোপচার হবে। শুধু তাই নয়, মৃত কোষ আর ড্যামেজ ত্বক সরিয়ে স্থায়ী স্কিন গ্রাফটিং করতে হবে। রেহানের আগের চেহারার সাথে মিলিয়েই কাজ করা হবে। কিন্তু কতটুকু সাকসেস হবেন তা ডক্টর জানে না। তবুও যুবরাজ একটা আইডিয়া দিয়েছে যাতে চেহারাটা তার আইডিয়া অনুযায়ী হয়। ডক্টর ওটিতে ঢুকতেই যুবরাজ মনে মনে বলে উঠল, তোকে আমি কোনোভাবেই জিততে দেব না শেরহাম ফায়াজ।
তোকে আমি মূল সমেত উপড়ে ফেলব। খুব শীঘ্রই দেখা হবে তোর আর আমার। আমি তোর থেকেও ভয়ঙ্কর ভাবে ব্যাক করব। নিষ্ঠুর এই বহুরূপী দুনিয়ায় সময়ের লাগাম টেনে ধরা যেন খুবই দুঃসাধ্য ব্যাপার। চোখের পলকেই দিন ফুরিয়ে রাত নামে, আবার রাত পেরিয়ে দিন। এভাবেই কেটে যাচ্ছে সপ্তাহ, মাস আর বছর। সময়ের ঘূর্ণিবাকে প্রত্যেকের জীবন থেকে কোনো কিছু বুঝে উঠবার আগেই হারিয়ে গিয়েছে 7টি মাস। এই 7 মাসে যুবরাজ বা রেহান কেউ তাদের স্বজনদের খবর জানে না, দেশের খবর জানে না, এমনকি নিজের চেনা পরিচিত কর্মস্থলের খবরও জানে না। সেই বিভীষিকাময় অতীতের পর বর্তমানে কি হচ্ছে সেটা নিয়েও যুবরাজ বা রেহানের কোনো আগ্রহ নেই। তাদের ধ্যানে জ্ঞানে শুধু একটাই চিন্তা, সেটা হচ্ছে শেরহামের পতন। রেহানের চিকিৎসা শেষ হয়েছে আরও 1.5 মাস আগে। চিকিৎসার সমস্ত খরচ বহন করছে ম্যাক। মোটেও এমনি এমনি দেয়নি। এর জন্য যুবরাজকে দিতে হয়েছে চূড়ান্ত মূল্য। কিন্তু যুবরাজ ম্যাকের মূল্য চুকাতে নির্দ্বিধায় সমস্ত চুক্তি মেনেই অন্ধকার পথে পা বাড়িয়েছে। যেই রেহান যুবরাজের জন্য নিজের সর্বস্ব খোয়াতে বসেছিল, সেই রেহানের জন্য যুবরাজ নিজের অর্ধেকটা উৎসর্গ করবে না, তা কি করে হয়? 2020 এপ্রিলের 14। দক্ষিণ কোরিয়াতে চলছে বসন্তকাল। গাছে গাছে নানান ধরনের ফুল ফুটে পুরো শহরকে করেছে ফুলের রাজ্য। এর মধ্যে যেই ফুলটি মানুষকে সবচেয়ে বেশি আকৃষ্ট করছে সেটা হলো চেরি বা সাকুরা। এই ফুল ফোটাকে কেন্দ্র করে শহর জুড়ে চলছে বিভিন্ন হলিডেজ আর উৎসব। রেহানকে নিয়ে যুবরাজ আজকে প্রথমবারের মতো শহর দেখতে বেরিয়েছে। বিভিন্ন চাপে আর নিজেদের দেশে ফেরার সব কিছু গুছাতে গুছাতে অনায়াসেই পেরিয়ে গিয়েছে এতগুলো দিন। আর রেহানের প্লাস্টিক সার্জারির পর কিছু কঠিন নির্দেশনা ছিল হসপিটালের পক্ষ থেকে, যার জন্য সুযোগ হলেও রেহান বাইরে বের হতে পারেনি। গায়ে একটা ব্ল্যাক হুডি জড়িয়ে তার সাথে ব্ল্যাক জিন্স পরে যুবরাজের সাথে বাইরে বেরিয়ে এলো রেহান। রাস্তায় আনমনে হাঁটতে হাঁটতে যুবরাজের দিকে সামান্য দৃষ্টি বুলালো সে। এই যুবরাজ আর আগের যুবরাজের মধ্যে আকাশ পাতাল তফাত লাগছে তার কাছে। যুবরাজের ছোট করে কাটা চুলগুলো এখন মাফিয়াদের মতো ঘাড়ে এসে নেমেছে। কালো রঙের চুলের পরিবর্তে সেগুলো ডার্ক ব্রাউন রঙে লেপটানো হয়েছে। হাত, গলা আর বুক জুড়ে হিংস্র সব ট্যাটু। পোশাক থেকে শুরু করে আচরণেও এসেছে আমূল পরিবর্তন। যুবরাজের চোখের দিকে তাকালেই কেমন বুক টিপটিপে একটা অনুভূতি হয়। চোখ দুটো এখন আর আগের মতো মায়া ভরা নেই। তাতে সবসময় ক্রূর শকুনি দৃষ্টি পরিলক্ষিত হয়। কি দেখছিস আমাকে এমন করে? গম্ভীর মোটা গলার অদ্ভুত প্রশ্নে খানিকটা অপ্রস্তুত হল রেহান। কি বলবে না বলবে ভেবে পেল না। কিন্তু যুবরাজ উত্তর না পেয়ে আবারও ধমকের সুরে একই প্রশ্ন করল। কি হলো, শুনতে পাসনি? কি দেখছিলি এভাবে? তোকে ইদানিং খুব অদ্ভুত ভয়ঙ্কর লাগে, আর সবসময় কেমন যেন একটা অনুভূতি হয়। খানিকটা নিচু গলায় এই কথাটি বলে দ্রুত পা চালিয়ে যুবরাজকে পিছন ফেলে সামনের দিকে অগ্রসর হল রেহান। রেহান চলে যেতেই রাস্তার পাশেই একটা শপিং মলের গ্লাসের দেয়ালে নিজেকে একবার পরখ করে নিল যুবরাজ। এরপর নিজের উপর অবজ্ঞাজনক হাসল। তুই ঠিকই বলেছিস, আমি আসলেই ভয়ঙ্কর হয়ে গিয়েছি। আগে এই হাতে মানুষের প্রাণ বাঁচত আর এখন প্রাণ যায়। তফাৎ এটুকুই। কারো ভয়ে আধমরা হয়ে বেঁচে থাকার চাইতে নিজেকে ভয়ঙ্কর ভাবে গড়ে তুলে তাকে ভয় দেখানোর মাঝেই নিজের জীবনের চরম সার্থকতা। এটা তোর মতো নরম মনের মানুষকে কে বুঝাতে যাবে বল? 7 মাস ধরে যুবরাজের কোনো খবর না পেয়ে সাদাব, শাহির আর সামিনার অবস্থা পাগল প্রায়। এত বড় একটা ছেলে হঠাৎ কোথায় হারিয়ে গেল এটা কারোরই বোধগম্য হচ্ছে না। শেষ পর্যন্ত কোনো উপায় না পেয়ে সাদাব, শাহির ইচ্ছে না থাকা সত্ত্বেও সুবহান শেখের কাছে বেশ কয়েকবার ধন্না দিয়েছেন।
সুবহান শেখ তাকে খুশি হবার মতো কোনো খবর দিতে পারেননি, উল্টো নানান আজেবাজে কথা শুনিয়ে দিয়েছেন। এদিকে সামিনার অবস্থা মৃতপ্রায়। একমাত্র ছেলের চিন্তায় খাওয়া দাওয়া বাদ দিয়ে বিছানায় শয্যা নিয়েছেন তিনি। যদিও দুইবার শেরহাম এসে সাদাফ শাহিরকে মিথ্যে সান্ত্বনা দিয়ে গিয়েছে, কিন্তু সাদাফ শাহির ছেলের চিন্তায় হসপিটালে ভর্তির উপক্রম। ভালোবাসার স্ত্রীকে হারিয়ে একমাত্র ছেলেটাকে আঁকড়ে ধরে এতদিন কোনোমতে বেঁচে ছিলেন তিনি। এখন সেই ছেলের কোনো খোঁজ মিলছে না। এটা কি কোনো সাধারণ ব্যাপার নাকি? এমন তো নয় ছেলে নতুন বিদেশ গিয়েছে, যার বেড়ে উঠা পড়াশোনা সবকিছুই ওখানে, তাহলে সে হারালো কিভাবে? রেজওয়ান চৌধুরীর বাড়িতেও একই অবস্থা। রাজ্য আর তনুজা রেহানের চিন্তায় দিন দুনিয়া খাওয়া দাওয়া ভুলে বারবার জ্ঞান হারাচ্ছে শুধু। মাঝবয়সী রেজওয়ান চৌধুরী মা আর মেয়েকে সামলিয়ে নিজেও অধৈর্য হয়ে পড়েছেন। অবশেষে বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করে ছেলের খোঁজ নেবার চেষ্টা করেছেন। ভদ্রলোক সব দিক থেকেই যখন ব্যর্থ হয়ে মুখ থুবড়ে পড়লেন, এমন সময় হঠাৎই একটি ইমেইল আসে তার ফোনে। সেখানে স্পষ্ট করে লেখা আছে, ডক্টর রেহান ইজ নো মোর। হঠাৎ এমন ইমেইলে রেজওয়ান চৌধুরী জ্ঞান হারিয়ে ড্রয়িং রুমে মেঝেতে লুটিয়ে পড়েন। নিকট আত্মীয়রা এসে হসপিটালে ভর্তি করে অবস্থা কিছুটা স্বাভাবিক করে। ঘটনা জানতে চাইলে সেই ইমেইলটি তিনি সবাইকে বের করে দেখান। তনুজা আর রাজ্য কোনোভাবেই মানবে না রেহানের হঠাৎ মৃত্যুর চিহ্নটু। সেদিন থেকেই তনুজা হার্টের সমস্যায় জর্জরিত হলেন আর রেজওয়ান চৌধুরী হারালেন তার মনের সকল কোমলতা। কিন্তু তনুজার বিশ্বাস, এই বিশাল পৃথিবীতে কোথাও না কোথাও তার ছেলে অবশ্যই বেঁচে আছে এবং একদিন না একদিন ঠিক সে ফিরে আসবে। বিমানের ইকোনমি সিটে চোখ বুজে হেলান দিয়ে বসে আছে যুবরাজ। দেশে ফেরার উচ্ছ্বাসের চাইতে বিভিন্ন চিন্তা আর অবসাদ তাকে গ্রাস করে চলেছে সমানে। কিন্তু রেহানের খুশি যেন আর ধরে না। বাড়িতে গিয়েই মায়ের হাতের চিংড়ি ভর্তা আর গরুর মাংসের ভুনা দিয়ে 2 প্লেট ভাত খাবো বুঝেছিস। এদেশের স্যালাড আর মশলাবিহীন খাবার খেতে খেতে মুখের রুচি একদম চলে গিয়েছে। রেহানের হাস্যজল মুখের খুশিতে গদগদ হওয়া কথায় চোখ মেলে তাকালো যুবরাজ। এরপর লম্বা একটা দীর্ঘশ্বাস লুকিয়ে বলে উঠল, তুই বড্ড সাদাসিধে মনের মানুষ রেহান। কিন্তু এই দুনিয়ায় সাদা মানুষের কোনো মূল্য নেই জানিস তো নাকি? যুবরাজের এমন প্যাঁচ মোচড় যুক্ত কথার আগা মাথা কিছুই বুঝল না রেহান। আর তার বুঝার দরকারও নেই। সে এতগুলো দিন পর বাড়ি ফিরছে, এই অনেক। হঠাৎই ফ্লাইট অ্যানাউন্সমেন্ট বেজে উঠল। অল্প কিছুক্ষণের মধ্যেই বিমান টেক অফ করবে। রেহানের উচ্ছ্বাস যেন দ্বিগুণ বেড়ে গেল। একবার তার মনে হলো যুবরাজের সাথে নিজের মনের খুশিগুলো শেয়ার করলে মন্দ হয় না। পরক্ষণেই তার মনে পড়ল, যুবরাজ আর আগের মতো নেই। ওর কাছে এসব বলে নিজের মোড নষ্ট করার কোনো মানেই হয় না। বাড়ির মানুষের খুশি খুশি মুখ কল্পনা করতে করতে নিমিষেই গভীর ঘুমে তলিয়ে গেল রেহান। ঢাকা এয়ারপোর্টে এসে একবারে রেহানের ঘুম ভঙ্গ হল। যুবরাজের তারায় প্লেন থেকে নিজেদের ব্যাগপত্র নিয়ে ধীরে ধীরে নেমে এয়ারপোর্টের বাইরে বেরিয়ে এলো দুজনে। এয়ারপোর্টের বাইরে বেরুতেই দুজনের চোখ কপালে উঠে যাবার উপক্রম। বিমানবন্দরের মূল গেটের সামনে শেরহাম নিজে দাঁড়িয়ে রয়েছে, সাথে কয়েকজন ইয়ং বয়সের ছেলে নিয়ে। তারা প্রত্যেকটি যাত্রীর দিকে সতর্ক নজর বুলাচ্ছে। শেরহামকে দেখেই রেহান ভয় কেঁপে উঠে যুবরাজের হাত চেপে ধরল। আমি আমার বাবা মা আর বোনকে শেষবারের মতো দেখতে চাই ইউভি। আমি এই অমানুষটার হাতে মরতে চাই না। প্লিজ সেভ মি। জাস্ট কিপ শাট ইউর মাউথ। দাঁতে দাঁত চেপে কথাটি বলেই রেহানের হাত শক্ত করে চেপে ধরে শেরহামের সামনে দিয়ে হনহন করে হেঁটে চলতে লাগল যুবরাজ। হঠাৎই শেরহাম পিছন থেকে ডেকে উঠল, এক্সকিউজ মি। শেরহামের ডাক শুনে রেহানের পা থেমে গেল।
অসাড় হয়ে এলো পুরো শরীর। যুবরাজ তাকে শক্ত হাতে টেনেও আর এক চুল নাড়াতে সক্ষম হল না। এদিকে শেরহাম এক পা দুপা করে তাদের সামনে এসে দাঁড়াল। এরপর রেহানের সামনে এসে প্রগাঢ় হার্পি ঈগলের চোখে কিছুক্ষণ তাকিয়ে রইল। ভয়ে রেহানের গলা শুকিয়ে কাঠ হয়ে গেল মুহূর্তেই, কিন্তু যুবরাজ নির্বিকার। চিন্তিত ভঙ্গিতে রেহানের দিকে তাকিয়ে থুতনিতে আঙ্গুলি দিয়ে বার কয়েক ট্যাপ ট্যাপ করল শেরহাম। এরপর সামান্য হেসে বলে উঠল, মনে হলো আপনাকে কোথাও দেখেছি, বাট কোথায় মনে পড়ছে না। রেহান নির্বাক হয়ে ফাঁকা ঢোক গিলে নিজের কাঁধে থাকা ব্যাগের ফিতা টেনে ধরে দাঁড়িয়ে রইল। কিন্তু মাস্ক পরিহিত যুবরাজ কর্কশ গাম্ভীর্যপূর্ণ কণ্ঠে বলে উঠল, পৃথিবী যেহেতু গোল দেখা হতেই পারে, কিন্তু আমার মনে হয় না আপনি এই চেহারা কখনো কোথাও দেখেছেন। কারো এটা যে একদম নতুন। যুবরাজের এমন হেয়ালিপোনা কথায় শেরহাম ভ্রুকুঞ্চন করে সামান্য যুবরাজের দিকে নজর বুলাল। এরপর যুবরাজের চোখে চোখ রেখে কিছু খোঁজার চেষ্টা করে ব্যর্থ হয়ে বলে উঠল, আই লাইক ইউর নেক ট্যাটুস। শেরহামের কথার প্রতিউত্তর না করে রেহানের উদ্দেশ্যে তাড়া দিয়ে যুবরাজ বলে উঠল, লেটস মুভ। যুবরাজ যখন সাদাফ শাহিরের বাড়িতে পৌঁছায় ঘড়িতে তখন বিকেল 4:25। ড্রয়িং রুমে বসে মিসেস সাহানা আর সাদাফ শাহির যুবরাজের নিখোঁজ হবার বিষয়েই কথা বলছিলেন। এমন সময় হঠাৎই কলিং বেল বেজে উঠল। কলিং বেলের শব্দ পেতেই বাড়ির কাজের লোক নাসের দৌড়ে প্রধান দরজা খুলতেই যুবরাজকে দেখে বেশ অবাক হয়। নাসেরকে অনুসরণ করে সাদাফ শাহির আর সামিনা দরজার দিকে তাকাতেই যুবরাজকে দেখতে পেয়ে হুড়মুড় করে উঠে দাঁড়ায়। সামিনা দৌড়ে গিয়ে যুবরাজকে জাপটে ধরে হাউমাউ করে কেঁদে উঠেন। এতদিন কোথায় ছিলি বাবা? কত জায়গায় তোকে খুঁজেছি, কোথাও তোর কোনো খোঁজ খবর পাইনি। আর তোর চেহারার এই অবস্থা কেন? শরীরে এসব এঁকেছিস কেন? ছেলের এরূপ অবস্থা দেখে খুশিতে বিহ্বল হবার পরিবর্তে রাগে আগুন হয়ে দাঁড়িয়ে রইলেন সাদাফ শাহির। রাগে গর্জন করে ভারী কণ্ঠে শুধালেন, এমন বেশ ধরার কারণ কি তা জানতে পারি? এতদিন তোমার চিন্তায় আমরা বেহুশ হবার অবস্থা, আর এমন সং সেজে তুমি দেশ বিদেশ ঘুরে বেড়াচ্ছ। কোথায় ছিলে এতদিন? নিজের বাবার এমন আচরণে বেশ কষ্ট পেল যুবরাজ। মুখে কিছুই প্রকাশ না করে সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতে বলল, অনেক হাঁপিয়ে গিয়েছি পাপা, এবার একটু আরামের ঘুম ঘুমাতে ইচ্ছে করছে। আর কোনো প্রশ্ন করো না প্লিজ। যুবরাজের ক্লান্তি মিশ্রিত কণ্ঠে কিছুটা মন গলল সাদাফ শাহিরের। চুপচাপ যুবরাজের যাবার পানে তাকিয়ে থেকে দীর্ঘশ্বাস ফেলে সাদাফ শাহির বলে উঠলেন, সামিনা, ওকে সত্যিই ক্লান্ত লাগছে। দেশে ফিরে এসেছে এই অনেক। পিছনের ঘটনা পরেও জানা যাবে। ওকে আর ঘাটাস না। ট্যাক্সিতে করে নিজের বাড়ির সামনে দাঁড়াতেই বুক কেঁপে উঠল রেহানের। বাড়িটির প্রধান ফটকে বিশাল বড় বড় দুটি তালা ঝুলছে। নিজের চিরচেনা বাড়িটি এমন তালাবদ্ধ দেখে হুহু করে বুক কেঁপে চোখ জলে ভরে উঠল। কত আশা নিয়ে সে এখানে এসেছে, আর এখানে কেউ নেই। বাড়ি ছেড়ে বাবা মা যাবে কোথায়? আর এভাবে বড় বড় তালা ঝুলিয়েছে কোন কারণে? আশেপাশে তাকিয়ে একজন মানুষের দেখা পেয়ে সিক্ত কণ্ঠে রেহান শুধায়, এটা রেজওয়ান চৌধুরীর বাড়ি না? উনারা কি বাড়িতে নেই? এরকম বড় বড় তালা ঝুলিয়ে উনারা কোথায় গেছে বলতে পারেন? লোকটি পায়ের গতি শ্লথ করে রেহানের সামনে দাঁড়িয়ে বলে উঠল, উনাদের ছেলে বিদেশের ডক্টর ছিল। কয়েক মাস আগে হঠাৎ তারা জানতে পেরেছে ছেলেটি মা তারা চিহ্ন রাগিয়েছে। এরপর তাদের পরিবার অনেক ভেঙে পড়ে। রেজওয়ান চৌধুরী একা হাতে তার পরিবার সামলাতে পারছিলেন না। এজন্য উনারা এখানকার বাড়ি বিক্রি করে দিয়ে উনাদের কোনো এক আত্মীয়ের বাড়ির কাছে চলে গিয়েছেন। আহারে বেচারা, ছেলে হারিয়ে অনেক ভেঙে পড়েছেন। কথাগুলো বলতে বলতে লোকটি দ্রুত প্রস্থান নিলেন।
হাঁটু মুড়ে বসে রেহান শুধু লোকটির যাবার পানে তাকিয়ে তাকিয়ে নীরবে অশ্রু বিসর্জন দিল। আমি বেঁচে আছি বাবা, তোমাদের ছেলে বেঁচে আছে। কত স্বপ্ন নিয়ে দেশে ফিরে এলাম, কিন্তু তোমাদের খুশি এনে দিতে পারলাম না। বিধাতা আমাকে ব্যর্থ করে দিয়েছে সব দিক থেকেই। কতক্ষণ এভাবে পেরিয়ে গেছে রেহান জানে না। হঠাৎ পরিচিত কণ্ঠস্বরে মাথা উপরে তুলে তাকায়। রাত হয়ে গিয়েছে, চল আমার সাথে। ঘোলাটে পরিস্থিতি স্বাভাবিক হতে একটু সময় তো লাগবেই, তাই না? রাস্তায় বসে কান্নাকাটি করে কিছুই হবে না। সবাই জানে আমি মৃত, তারা চিহ্নিত। এখন এই চেহারায় আমি সামনে গেলে তারা আমাকে মেনে নিতে পারবে তো? ধীর অসহায় কণ্ঠে কথা খানি বলে রাস্তার চকচকে পিচের দিকে দৃষ্টি নিবদ্ধ করল রেহান। না মানলে আমার কাছে থেকে যাবি সারা জীবন। তার আগে এই পরিস্থিতি যার জন্য সৃষ্টি হয়েছে তাকে একটু দেখে নেয়া যাক, কি বলিস? যুবরাজের ক্রূর হাসির দিকে তাকিয়ে রেহান শুধায়। পারব তো। হঠাৎ কিছু পড়ে যাবার শব্দে চোখ মেলে তাকায় যুবরাজ। আশেপাশে নজর বুলাতেই নিজের আদরের একমাত্র বিড়াল কাইককে দেখতে পেয়ে চোখ বন্ধ করে গভীর শ্বাস নেয় সে। এরপর বিছানা ছেড়ে উঠে দাঁড়িয়ে হ্যাঙ্গারে থাকা শার্ট গায়ে জড়িয়ে রুমের বাইরে বের হয়ে আসে যুবরাজ। তোমার বর্তমান অবস্থা জানতে খুব ইচ্ছে করছে মামাতো ভাই। পুরোটা আকাশ কালো মেঘে ছেয়ে চারপাশটা ঘুটঘুটে অন্ধকার করে রেখেছে। মেঘের সাথে পাল্লা দিয়ে থালার মতো বড় রূপালী চাঁদটা আলো বিলিয়ে দেবার চূড়ান্ত চেষ্টা চালাচ্ছে। কিন্তু মেঘ এসে পুনরায় তাকে গ্রাস করে, সকল আলো গিলে ফেলছে নিমিষে। হঠাৎই শুরু হলো এলোমেলো ভারী বাতাস, সেই সাথে বিকট শব্দে বজ্রধ্বনি। বাতাসের প্রকোপে গহীন জঙ্গলের গাছপালাগুলো মর্মর শব্দে গা ছমছমে এক অনুভূতি তৈরি করল। সেই বাতাসের তাণ্ডবে গাছের ডালে থাকা নিশাচর প্রাণীগুলো সামান্য নড়েচড়ে উঠল এবং চারপাশে সতর্ক দৃষ্টি বুলিয়ে ভয়ঙ্কর শব্দ করতে করতে ঝাঁকেও ঝাঁকেও শিকার খুঁজতে কালো ডানা মেলে নিজ নিজ গন্তব্যে ছুটে চলল। এমন ভয়ঙ্কর উগ্র আবহাওয়াতে পরিত্যক্ত বাড়িটির সামনে নিজের ব্র্যান্ডেড গড়ির সাথে হেলান দিয়ে দুই পায়ে ক্রস স্টাইলে দাঁড়িয়ে সমানে বিড়ি ফুঁকে চলেছে যুবরাজ। মুখে তার ক্রূর হাসি, সেই সাথে ভয়ঙ্কর শিকারী দৃষ্টি। কিছু সময় এভাবেই অতিবাহিত হবার পর সিগারেটের ফিল্টার পায়ে পিষে আঙুলের ডগায় চাবির ছড়াটিকে ঘুরাতে ঘুরাতে শীষ বাজিয়ে বাড়ির অভিমুখে পা ফেলতে লাগল। বিকট ঘরঘর শব্দে লোহার ভারী দরজার পাল্লা খানা সরিয়ে সন্তর্পণে পুনরায় দরজার পাল্লা ঠেলে মোবাইলের টর্চ জেলে সাথে সিঁড়ি বেয়ে ঠক ঠক শব্দে উপরে উঠতে লাগল যুবরাজ। চাবির সহায়তায় বড় বড় তালা খুলে নিজের বানানো হেল সেলে প্রবেশ করল সে। পকেট থেকে লাইটার বের করে দেয়ালে সেটে রাখা মশালে আগুন জ্বালিয়ে চারপাশে দৃষ্টি বুলাল। মুখে তার পরিতৃপ্তির হাসি। উটকো দুর্গন্ধযুক্ত কক্ষ মশালের আলোয় আলোকিত হতেই যুবরাজের মুখের হাসি প্রশস্ত হতে লাগল। সকল নিস্তব্ধতা ভেঙে হো হো শব্দ তুলে পাগলের ন্যায় সহসাই হাসতে লাগল যুবরাজ। এরপর বহু কষ্টে নিজের সেই হাসি বন্ধ করে গলার সর্বোচ্চ তেজ ঢেলে ডেকে উঠল, মাই ডিয়ার ফেইথফুল ডগি স্মিথ, কাম টু মি। যুবরাজের কণ্ঠ কর্ণপাত হতেই সাইবেরিয়ান হাস্কি দৌড়ে যুবরাজের সামনে এসে দাঁড়াল। কুকুরটিকে দেখে যুবরাজের চোখ চকচক করে উঠল। হাঁটু মুড়ে বসে কুকুরটির মাথায় পরম যত্নে হাত বুলাল যুবরাজ। কুকুরটির সারা গায়ে রক্তের মাখামাখি, মুখে তার তরতাজা রতারা চিহ্ন, কোক্ত যুক্ত মানুষের মাংসল হাতের টুকরো। কুকুরটির হিংস্র সবুজ চোখে যুবরাজ তার গাঢ় বাদামি দৃষ্টি পাতল। এরপর মিনিট দুয়েক অতিবাহিত হতেই খিলখিলিয়ে দম বন্ধকর হেসে উঠল যুবরাজ। গুড জব ডিয়ার স্মিথ, গুড জব। হাসির তাড়নায় কথাই বলতে পারছে না যুবরাজ। এত আনন্দ আগে কখনোই লাগেনি তার, তবে আজ কেন এত আনন্দ হচ্ছে? শিকারকে জালে বন্দি করার আনন্দ বুঝি এতটাই সুখকর? মশালের কেরোসিন প্রায় শেষের পথে, তাই আলোটাও নিভু নিভু।
সেই ঝাপসা ঘোলাটে হলদেটে আলোয় যুবরাজের হেলসেলের বিভৎস অবস্থা স্পষ্ট দৃশ্যমান। সেখানে সকল কয়েদির টুকরো টুকরো ছিন্নবিচ্ছিন্ন শরীরের অংশ হুটোপুটি খাচ্ছে নোংরা মেঝেতে। কয়েদিদের কারো চোখ উপরে ফেলা হয়েছে তো কারো হাত ছিঁড়ে নেওয়া হয়েছে, কারো বা আবার মুখের অবয়ব থেতলে দেয়া হয়েছে, টেনে টেনে ছেঁড়া হয়েছে ঠোঁট এবং পা। নয়নাভিরাম সেই দৃশ্য পুনরায় নজরবন্দি করে নিজের সিংহাসনে গিয়ে রাজকীয় ভঙ্গিতে বসল যুবরাজ। তোমাকে এই পর্যন্ত আনতে হহুত কাঠখড় পোড়াতে হলো মামাতো ভাই, হহুত। তোমার গড়া পাপের সাম্রাজ্য তোমাকে দিয়েই শেষ করলাম। তোমার পালানোর পথ পর্যন্ত সুগম করে দিলাম, কিন্তু ব্রেইনলেস তুমি বুঝতেই পারলে না। বড় মামা বড্ড বোকা। সারাদিন খুন খারাপির ট্রেনিং না দিয়ে তোমাকে একটু কমপ্লেইন খাওয়ালে তার কি খুব লস হতো। কথাগুলো উঁচু স্বরে বলতে বলতে আবারও কিটকিটিয়ে হেসে উঠল যুবরাজ। এরপর লম্বা একটা দীর্ঘশ্বাস নিয়ে মুখে হিংস্রতা এনে দাঁতে দাঁত পিষে বলে উঠল, তোকে তোর ছেলেকে দিয়েই আমি শেষ করাবো সুবহান শেখ, এরপর তোর পাগল ছেলের তদবির করব। আমাকে বরফ পানিতে চুবিয়ে মা তারা চিহ্নরার প্ল্যানিংটা তোরই ছিল নাই না? কাটা দিয়ে কাটা তোলার মজাই বেশ আলাদা। কথাগুলো শেষ করে উঠে দাঁড়ালো যুবরাজ, এরপর সাইবেরিয়ান হাস্কির নেক বেল্ট ধরে টেনে নিয়ে বাড়িটির বাইরে বেরিয়ে এলো। বাইরে বেরিয়ে এই কুকুরটি ভয়ানক স্বরে ডেকে উঠল। সেই স্বরে ভয়ার্ত হয়ে গাছের ডালে বসে থাকা হুতুম প্যাঁচা পর্যন্ত ডানা ঝাপটিয়ে দূরে উড়ে পালাল। যুবরাজ তার গাড়ি থেকে বড় বড় দুটো কেরোসিনের গ্যালন নিয়ে বাড়িটির দিকে অগ্রসর হল। এরপর সুনিপুণভাবে সেগুলো ঘরের ভেতর ছড়িয়ে দিয়ে পকেট থেকে লাইটার বের করে অভিনব কায়দায় আঙুলে ঘুরিয়ে ঘুরিয়ে আগুন জ্বালিয়ে লাইটার ছুঁড়ে মারল মেঝেতে গড়িয়ে যাওয়া কেরোসিনের উপর। মুহূর্তেই আগুনের লকলকে লেলিহান শিখা কেরোসিনের উপর প্রভাব বিস্তার করে দাউ দাউ করে জ্বলে উঠল। যুবরাজ আয়সী ভঙ্গিতে গাড়িতে হেলান দিয়ে বাইরে দাঁড়িয়ে কুকুরটিকে সাথে নিয়ে মোচ মোচ শব্দে বাড়িটির দগ্ধ অবস্থা উপভোগ করতে লাগল। কিছুক্ষণ পরেই যখন মানুষ পোড়ার গন্ধে পুরো জঙ্গল আলোড়িত হল, ঠিক সেই মুহূর্তে কুকুরটি উন্মাদের ন্যায় ছোটাছুটি করতে লাগল, সে সাথে ভয়ঙ্কর শব্দে ডাকতে লাগল। কুকুরের ছটফটানি দেখে যুবরাজের হাসি যেন আর ধরে না। কুকুরটির নেক বেল্ট শক্ত হাতে খামচে ধরে যুবরাজ হিসহিসিয়ে বলে উঠল, এখানে থাকা ঠিক হবে না আমাদের, চল আমার সাথে। এখানে বাতাসে লাশের গন্ধ ভেসে বেড়াচ্ছে। এই গন্ধ তোর আর আমার দুজনের জন্যই ক্ষতিকর। এই গন্ধ তোকে ক্ষুধার্ত করে তুলছে আর আমাকে শিকার খুঁজতে পাগল করে তুলছে। রেজওয়ান চৌধুরীর সামনে সোফার উপর দুই পা তুলে বাবু হয়ে বসে আছে রাফ। সমানে সে আঙ্গুল কামড়ে চলেছে আর রেজওয়ান চৌধুরীর দিকে অপরাধীর দৃষ্টি দিচ্ছে। এভাবেই কিছু সময় পেরিয়ে যাবার পর রেজওয়ান চৌধুরী শুধালেন, গোপনেও কি একটি বার তোমার বেঁচে থাকার খবর আমাদের পৌঁছাতে পারলে না? তোমাকে হারিয়ে কি অবস্থায় আমরা দিন যাপন করছি সেটাও জানার চেষ্টা করলে না? আহ, ছেলেটাকে এভাবে বকছো কেন? জানায়নি মানে অবশ্যই কোনো কারণ ছিল, তাই না? সকাল সকাল তাকে সামনে বসিয়ে জেরা জেরা না করলে তোমার পেটের ভাত হজম হচ্ছে না নাকি? কঠিন কণ্ঠে কথাগুলো বলে মিসেস তনুজা রাফের সামনে জুসের গ্লাস মেলে ধরলেন। নে বাবা, জুস খা, তোর বাবার মাথা দিনে দিনে একদম নষ্ট হয়ে গিয়েছে। ওসব কথা কানে তুলিস না বাবা, প্লিজ। দাদা ভাইকে এত জেরা করো না। সময় সুযোগ বুঝে সব জানা যাবে। দাদাভাই ভালো আছে, সুস্থ আছে, এই অনেক। এত প্রশ্ন করে সবকিছু ঘোলা করার কি দরকার বলো? সকালের নাস্তা চিবুতে চিবুতে কথাটি বলে রাজ্য পুনরায় খাবারে মনোযোগ দিল। জুসের গ্লাস হাতে নিয়ে রাফ এক চুমুক খেয়ে চোখ বন্ধ করে পুনরায় খোলে রেজওয়ান চৌধুরীর দিকে দৃষ্টি নিবন্ধ করল। এরপর ধীর কণ্ঠে বলতে লাগল, আমি একজনের ব্যক্তিগত লাইফে ঢুকে পড়েছিলাম বাবা।
আর ঢুকে পড়ার জন্য আমার বিন্দুমাত্র অনুশোচনা নেই। আজকে তার জন্যই আমি তোমাদের সামনে। ডক্টর ইউভি না থাকলে তোমরা তোমাদের ছেলের তারা চিহ্ন তুর খবর পর্যন্ত পেতে না। সামনে থেকে দেখা তো দূর, সময় এলে আমি নিজেই সব খোলাসা করব। আজ আমাকে যেতে হবে। মাঝে মধ্যে আমি এসে দেখা করে যাব। অনুরোধ থাকবে কারো কাছে আমার বেঁচে থাকার কথা প্রকাশ করবে না প্লিজ। নিজের সন্তানকে নিজের বাড়িতে রাখতে পারবো না, কারো কাছে তার বেঁচে থাকার কথা শেয়ার করতে পারবো না, এ কেমন রীতি? তুমি কি কোথাও কোনো অন্যায়ের সাথে জড়িত রেহান? বেশ উত্তেজিত ভঙ্গিতে কথাটি বলে সোফা থেকে উঠে দাঁড়ালেন রেজওয়ান চৌধুরী। রাফ বসা থেকে উঠে ভদ্রলোকের সামনে গিয়ে দাঁড়িয়ে মাথা নিচু করে বলে উঠল, আমি জেনে বুঝে কখনো কোনো অন্যায় করিনি বাবা। আমি আমার আগে তোমাদের সেফটির কথা চিন্তা করছি। কারণ তোমার বন্ধু সুবহান শেখের একমাত্র ছেলে আমাকে পৃথিবীর সব চাইতে কঠিন শাস্তিতে তারা চিহ্ন ন করতে চেয়েছিল বাবা। রাফের মুখের এমন ভয়ঙ্কর কথায় রেজওয়ান চৌধুরী বিস্ফারিত নয়নে রাফের দিকে তাকিয়ে রইলেন, সেই সাথে রাজ্য আর তনুজা থরথর করে কেঁপে উঠল। খাওয়া থামিয়ে রাজ্য টেবিল ছেড়ে উঠে দাঁড়িয়ে বলে উঠল, কি এসব তুই কি বলছিস বাবা? তোর বাবা তো আরও ওই ছেলের সাথে রাজ্যের বিয়ের কথা ভাবছে। আমি সব জানি মা। সে একটা সাইকো ক্রিমিনাল, সে রাজ্যকে বিয়ে করে কখনো সুখের সংসার পাতবে না। রাজ্যকে চূড়ান্ত শাস্তি দিয়ে দিয়ে সে সুখ উপভোগ করবে। কারণ মানুষের আহাজারি আর কান্নায় তার সুখ লুকায়িত। সে মানসিকভাবে অসুস্থ। তোমাকে আমি বলেছিলাম না মা, ওই লোকের চোখের চাহনি বড্ড অদ্ভুত। কিছু তো একটা অবশ্যই আছে, কিন্তু সেটা কি আমাকে খুঁজে বের করতেই হবে। সকলের কথা বলার মাঝামাঝি সময়ে কলিং বেল বেজে উঠল বিকট শব্দে। সেই শব্দে ভীত হয়ে রাফকে খামচে ধরলেন তনুজা। এরপর চোখ চাওয়াচাওয়ি করে নিজের অসাড় হয়ে আসা শরীরকে কোনোমতে টেনে হিচড়ে দরজার সামনে এসে দাঁড়ালেন তনুজা। কম্পনরত হাতে দরজা খুলে নির্বাক হয়ে দাঁড়িয়ে রইলেন। কে এসেছে তনু? মাঝবয়সী রেজওয়ান প্রশ্নখানি করে আগত ব্যক্তির চেহারা দেখতে দরজায় দৃষ্টি নিবন্ধ করলেন। কিন্তু তনুজার পক্ষ থেকে কোনো উত্তর এলো না। তনুজাকে পাশ কাটিয়ে হাস্যজল মুখে লম্বা লম্বা পা ফেলে প্যান্টের পকেটে দুই হাত গুজে রেজওয়ান চৌধুরীর সামনে এসে দাঁড়ালো আগত ব্যক্তি। আমি আঙ্কেল, আপনার মেয়ের হবু জামাই ডক্টর শেরহাম ফায়াজ। শেরহামকে দেখে বাড়ির প্রত্যেক সদস্য আতঙ্কে ভর শূন্য হয়ে দাঁড়িয়ে রইল। প্রত্যেকের পাংশু মুখের দিকে তাকিয়ে শেরহাম বলে উঠল, আমি কি ভুল টাইমে এসে আপনাদের বিরক্ত করলাম? কারো পক্ষ থেকে যখন কোনো উত্তর এলো না, তখন শেরহামের নজর গেল রাফের দিকে। রাফকে দেখে তার চিনতে একটুও বেগ পোহাতে হল না। রাফকে দেখে বসা থেকে উঠে দাঁড়িয়ে মুখে মায়াবী হাসি ঝুলিয়ে শেরহাম নিজের হাত বাড়িয়ে দিয়ে বলে উঠল, হেই ডুড, অনেক দিন পর দেখা, সেই যে এয়ারপোর্টে দেখেছিলাম। তা এখানে কি করছো তুমি? আর তোমার সেই ট্যাটুওয়ালা হাঙ্ক কোথায়? আমি এখানে ডক্টর ফায়াজ, ওপস সরি, মামাতো ভাই। চলবে।